ছোট লোকের বাচ্চা, তোর তো দেখছি অনেক সাহস বেড়েছে। একদিনেই তুই আমার বিছানায় বসে গেছিস। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হলো কি করে আমার বিছানায় বসার? নিজের বাপের জন্মে এরকম বিছানা কখনো চোখে দেখেছিস? ফকিরের বাচ্চা ফকির, নেমে যা আমার বিছানা থেকে। আমার বিছানাটা নোংরা করে দিলি। দিশার কথাগুলো শুনে রাহুল বিছানা থেকে নেমে দাঁড়ায়। দিশাকে উদ্দেশ্য করে বলে, আমাদের বিয়ে হয়ে গেছে, তাছাড়া আপনি এখন আমার বউ। আমরা তো স্বামী স্ত্রী, তাহলে এই বিছানায় বসলে কি হবে? বৌমাই ফুট, তোর মতো চাকরের বউ হব আমি? কোন কারণে? মানে কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলেছি। তুই ভাবলি কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নিব? কি করে? তাহলে আমায় বিয়ে করলেন কেন? তোকে বিয়ে না করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারতাম না কখনো। আমরা বদলা নিতে পারতাম না কখনো। মানে? শোন, আর কয়েকদিন পর আমি তোকে ডিভোর্স দিয়ে দিব। আর কয়েক মাস পর আমি সাকিবের কাছে আমেরিকা চলে যাব। আপনি আমেরিকায় চলে যাবেন, এটা আঙ্কেলকে বললেই তো হতো। শুধু শুধু আমায় বিয়ে করলেন কেন? বাবাকে বললে বাবা কখনো রাজি হতো না, তাই প্ল্যান করে ওই ছেলের নামে দুর্নাম ছড়িয়ে তোর সাথে বিয়েটা করে নিলাম। আমার সাথে আপনি এমনটা কেন করলেন? আমার জীবনটাই কেন বা ধ্বংস করে দিলেন? তোর মতো চাকরের আবার কিসের জীবন? তোর জীবনের চাবিকাঠি এখন আমার হাতে। মানে? এই দেখ, এই সাদা কাগজে তোর সাইন করা আছে। এখন আমি আমার ইচ্ছে খুশি মতো তোর নামে কিছু লিখে দেব, তারপর তোকে ফাঁসিয়ে দিব। সো আমি যা বলবো সেটাই করবি। বেশি বাড়াবাড়ি করলে তোকে জেলে যেতে হবে। শোন, তোকে একটা ভালো কথা বলছি। এই কয়েক মাস আমার কথা মতো চলাচল কর, তারপর তুই মুক্তি পেয়ে যাবি। এখন গিয়ে ব্যালকনিতে ঘুমিয়ে পড়। চলে যা চুপচাপ। কিন্তু বাইরে তো অনেক ঠান্ডা। জেলে যাবি না ঠান্ডা খাবি? রাহুল একবার দিশার দিকে আর একবার কাগজের দিকে তাকিয়ে একটা বালিশ ও একটা কাঁথা নিয়ে ব্যালকনিতে চলে যায়। কি ভাবছেন? কেন আমি কোনো প্রতিবাদ না করে চলে এলাম কেন? বলছি শুনুন। পুলিশ, ডাক্তার, উকিল সবাইকে আমি বিশ্বাস করব, কিন্তু দিশা ম্যামকে বিশ্বাস করা যায় না। এই মেয়ে যা বলে তাই করে, সোজা কথায় বলতে গেলে বদমেজাজি একটা মেয়ে। এ ঠান্ডায় ঘুম আসবে না। তার চেয়ে চলুন আমার অতীত থেকে আপনাকে নিয়ে ঘুরিয়ে আনি। আজ 1 বছর পূর্ণ হলো রাহুলের চৌধুরী বাড়িতে কাজের। এই কাজের 1 বছরে বাড়ির কয়েকজনকে রাহুলের ভালো লেগেছে, আবার কয়েকজনকে ভালো লাগেনি। রাহুল খুব সকালে ঘুম থেকে উঠে কাজ করতে শুরু করে। রাহুল সবার জন্য নাস্তা রেডি করে টেবিলের উপর রেখে দিয়ে নিজের রুমে এসে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যাবে। তখনই রাহুলের কানে আসে চৌধুরী বাড়ির অহংকারী বদমেজাজি বড় মেয়ে দিশার। রাহুল বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে দিশার রুমের সামনে যেয়ে বলল, ম্যাডাম, আসবো? হুম, আয়। রাহুল দিশার রুমে প্রবেশ করে এক পাশে দাঁড়ায়। তখন দিশা ইশারা করে রাহুলকে তার পাশে ডাকে। রাহুল দিশার সামনে যেতেই দিশা ঠস ঠস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলা শুরু করলো, ওই হারামির বাচ্চা, তোরে না বলছি আমি ডাকলে তাড়াতাড়ি আমার সামনে চলে আসবি? তাহলে ম্যাডাম আমি? আমার মুখের উপর কথা বলতে মানা করছি না তোকে? এই বাড়িতে এসেছিস কদিন হলো, আর এর মাঝেই নিজের মন মতো চলাফেরা শুরু করেছিস? যা তাড়াতাড়ি আমার জুতাগুলো পালিশ করে নিয়ে আয়। হ্যাঁ, যাচ্ছি। রাহুল গালে হাত দিয়ে দিশার রুম থেকে বের হয়ে যায়। আর দিশা একটা ম্যাগাজিন নিয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর রাহুল জুতাগুলো পালিশ করে নিয়ে আসে। রাহুল দিশার রুম থেকে বের হয়ে নিচে এসে অপেক্ষা করতে থাকে দিশার জন্য। কিছুক্ষণ পর দিশা গাড়ির কাছে আসলে রাহুল দরজা খুলে দিল। দিশা গিয়ে গাড়িতে বসে আর রাহুল এসে গাড়ি চালানো শুরু করে। দিশাকে কলেজে নামিয়ে দিয়ে রাহুল বাসায় চলে আসে। বাসায় এসে সকল কাজ করতে থাকে। রাহুল যখন কাজ করছিল তখন দিশার মা জাহানারা বেগম রাহুলের কাছে এসে বলেন, রাহুল বাবা, এই লিস্টের বাজারগুলো নিয়ে আয় তো। রাতে দিশার বান্ধবীরা ডিনার করবে আমাদের এখানে। আচ্ছা আন্টি, নিয়ে আসছি আমি। শফিক ভাই এখন কেমন আছে? ভালোই। চাচার মেডিসিন চলছে? আচ্ছা বাবা, যা তাহলে তুই। রাহুল লিস্টগুলো নিয়ে বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। রাহুল বাজার করে বাসায় ফিরে আসে। রাহুল যখন একটু রেস্ট নিতে যাবে
তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে দেখতে পায় দিশা কল দিয়েছে। রাহুল তাড়াতাড়ি করে কল রিসিভ করে আর দিশা বলে, তাড়াতাড়ি করে কলেজে আয়, আমার ক্লাস শেষ। আচ্ছা। রাহুল বাইরে এসে গাড়ি নিয়ে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কিছু সময় পর কলেজে এসে দেখতে পায় দিশা আর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রাহুলকে আসতে দেখে দিশা তার বান্ধবীদের বিদায় দিয়ে গাড়ির কাছে চলে আসে। দিশা গাড়িতে বসলে রাহুল গাড়ি চালানো শুরু করে। একটা বড় রেস্টুরেন্টের সামনে দিশা রাহুলকে গাড়ি থামানোর জন্য বলে। রাহুল গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে পেছনের দরজা খুলে দিল। দিশা গাড়ি থেকে নেমে সামনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে, সাকিব মানে দিশার বয়ফ্রেন্ড, তাকে জড়িয়ে ধরে। রাহুল একবার সেদিকে তাকিয়ে আবার গাড়িতে চলে আসে আর দিশা ছেলেটার সাথে রেস্টুরেন্টের ভিতরে চলে যায়। রাহুল গাড়িতে বসে তার মোবাইলে গেম খেলছিল। এইদিকে দিশাকে সাকিব বলছে, তা কেমন আছো জানেমন? ভালোই, তুমি? ভালো আছি। আচ্ছা দিশা, চল আমরা বিয়ে করে ফেলি। আর ভালো লাগছে না সিঙ্গেল থাকতে। করব, তবে পড়াশোনা শেষ করে নেই তারপর। আর তোমারও তো পড়াশোনা বাকি রয়েছে। পড়াশোনা করে লাভ নেই, তারা সে বিয়ে করে আমরা দুজনে আমেরিকা চলে যাব আর ওইখানে সেটেলড হয়ে যাব। এত টাকা আসবে কোথা থেকে? তুমি দিবে এখন। আমার ব্যবসা যখন কিছুটা বৃদ্ধি পাবে তখন আমি তোমার টাকা দিয়ে দিব। সত্যি বলতে আমার খুব খারাপ লাগছে তোমার থেকে টাকা নিতে, কিন্তু কি করব বলো, আমি নিরুপায় হয়ে গেছি। আচ্ছা, আমি বাবার সাথে কথা বলবো আমাদের বিয়ের ব্যাপারে, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আচ্ছা, এখন আসি আমি, কাউকে দেখা হচ্ছে। এখন এলে আবার এখনই চলে যাবে? মা কল দিয়েছিল আর বলল তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য। আসি আমি। দিশা কথাটা বলে চলে আসে সেখান থেকে গাড়িতে। দিশাকে আসতে দেখে রাহুল গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। দিশা গিয়ে গাড়িতে বসে আর রাহুল নিজের সিটে বসে গাড়ি চালানো শুরু করে। তখন রাহুল দিশাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, একটা কথা বলবো? বল, কি বলবি? ম্যাডাম, সাকিব ভাইয়ের মাঝে একটা গরমিল আছে। সাকিব ভাই সুবিধাজনক মানুষ না। মানে? ভাগ্য ভালো তুই গাড়ি চালাচ্ছিস, তা না হলে তোর অবস্থা আমি খারাপ করে দিতাম। ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না সাকিবের ব্যাপারে কথা বলিস। সাকিব কি তোর মতো ছোট লোক ফকির? জানিস সাকিবের কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে? আসলে ম্যাডাম, চুপ ছোট লোকের বাচ্চা, চুপ। আমার কোনো ব্যাপারে তুই কোনো কথা বলবি না, আর আমার কোনো কাজেও বেশি কথা বলবি না। আমি আর সাকিব খুব তাড়াতাড়ি বিয়ে করছি, ফার্দার আর আমার আর সাকিবের বিষয়ে তুই কোনো কথা বলবি না। কিছুক্ষণ পর রাহুলরা বাসায় চলে আসে। রাহুল রুমে এসে ফ্রেশ হয়ে গিয়ে নিচে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এবার চলুন আমাদের গল্পের নায়ক রাহুল আর নায়িকার দিশার পরিচয় দিয়ে দেই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ। রাহুলের বাবা মা গ্রামে থাকেন। আমাদের গল্পের নায়িকা দিশা চৌধুরী, এমপি আরিফ চৌধুরী ও ডাক্তার জাহানারা বেগমের একমাত্র অহংকারী আর বদমেজাজি মেয়ে দিশা। দিশা এবার অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী। বাকিটুকু না হয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাহুল ঘুমিয়েছিল, তখনই সে বুঝতে পারে তার পুরো শরীর ভিজে আছে আর শরীর থেকে বাজে গন্ধ আসছে। রাহুল উঠে সামনে তাকিয়ে দেখতে পায় দিশা দাঁড়িয়ে আছে রাগী চোখে। রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় তার বিছানা ময়লা পানি দিয়ে ভিজে আছে। তখন রাহুল দিশাকে বলে, এভাবে ঘুম থেকে তোলার কোনো মানে হয় কি? এটা কি করলেন আপনি? আমি বাইরে যাব, 5 মিনিটের ভিতরে নিচে আয়। বিছানা ভেজানোর দরকার কি ছিল? আর ময়লা পানি কেন দিলেন? তোর মতো ছোট লোকের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। বেশি কথা না বলে নিচে চল। রাহুল আর কোনো কথা বলল না। রাহুল জানে এই মেয়ের সাথে কথা বলে লাভ হবে না। বিছানা কিছুটা পরিষ্কার করে এই ঠান্ডার মাঝে রাহুল গোসল শেষ করে রেডি হয়ে যেই রুম থেকে বের হবে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে রিসিভ করে ওপাশ থেকে শুনতে পায়, কেমন আছিস বাবা তুই? ভালো বাবা, তুমি আর ভাবি আর আয়ান কেমন আছো? ভালোই আছি রে বাবা, তোকে খুব দেখতে ইচ্ছে করছে, আসবি কি? বাবা, হাতে অনেক কাজ আমার। কাজগুলো শেষ হলেই আমি চলে আসবো তোমাদের কাছে।
রাহুল যখন তার বাবার সাথে কথা বলছিল তখন নিচ থেকে দিশার গলার স্বর শুনতে পায়। রাহুল তখন বলে, আচ্ছা বাবা, পরে কথা বলি। রাহুল, কালকের দিনের কথা মনে আছে তোর? আমার সব কিছুই মনে আছে বাবা। এরপরে তুই আসবি না? আচ্ছা বাবা, রাখি আমি এখন। রাহুল তার বাবার সাথে কথা বলে ফোন রেখে দিয়ে নিচে চলে আসে। কিছু সময় পর দিশাকে নিয়ে রাহুল বেরিয়ে পড়ে। গাড়ি এসে থামে একটা শপিং মলের সামনে। দিশা গাড়ি থেকে নেমে যায় আর রাহুল গাড়ি পার্কিং করে গাড়িতেই বসেছিল। হুট করে রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় কয়েকজন লোক জটলা বেঁধে দাঁড়িয়ে আছে। রাহুল গাড়ি থেকে নেমে সেখানে গিয়ে দেখতে পায় একজন বৃদ্ধ লোক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন লোকটাকে ধরে সবার উদ্দেশ্যে বলে, এই চাচার এমন অবস্থা হলো কি করে? একজন লোক মাটিতে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছেন? কেউ কোনো কথা বলছে না। তখন রাহুল সিকিউরিটি গার্ডের সাহায্যে বৃদ্ধ লোককে গাড়ির কাছে এনে তাড়াতাড়ি করে বৃদ্ধ লোকটাকে তার গাড়িতে তুলে গাড়ি ছুটালো হাসপাতালের দিকে। কিছু সময় পর হাসপাতালে পৌঁছালে ডাক্তার বৃদ্ধ লোককে দেখে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। 40 মিনিট পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে রাহুলের সামনে এসে বলে, দেখুন, এই বৃদ্ধ চাচাকে অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে। একজন অমানুষ ছাড়া এমন কাজ করতে পারে না। চিন্তা নেই, উনি এখন বিপদমুক্ত। ডাক্তার, ওনার জ্ঞান ফিরবে কখন? না, 2-3 ঘন্টা পর জ্ঞান ফিরবে। অনেক রক্ত বের হয়েছে, যার জন্য কিছুটা দুর্বল। উনার ডান হাতটা ভেঙে গেছে। কয়েক মাস রেস্ট নিলেই উনি সুস্থ হয়ে যাবেন। উনাকে কেবিনে শিফট করা হয়েছে। জ্ঞান ফিরলেই দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। ডাক্তার চলে যায়। আর রাহুল যখন বৃদ্ধ লোকের সাথে দেখা করতে যাবে তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় দিশা কল দিয়েছে। তাড়াতাড়ি করে ফোন রিসিভ করে শুনতে পায়, ওই চাকরের বাচ্চা চাকর, তুই কই? আমার গাড়ি নিয়ে কোথায় গিয়েছিস তুই? ম্যাডাম, আমি আসছি, আপনি 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিটের ভিতরে না এলে তোর খবর আছে কিন্তু। রাহুল ফোন রেখে গাড়ির কাছে এসে গাড়ি স্টার্ট দিয়ে শপিং মলের সামনে চলে যায়। রাহুল দেখতে পায় দিশা দাঁড়িয়ে আছে। দিশাকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। দিশার সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিল। দিশা গাড়ির ভিতরে তাকিয়ে রাহুলের গালে ঠস ঠস করে থপ্পড় বসিয়ে দিল। রাহুল বুঝতে পারছে না হঠাৎ করে দিশা কেন তাকে সবার সামনে এভাবে থাপ্পড় মারছে। রাহুলের গালে হাত দিয়ে বলে, 10 মিনিটের আগেই তো আমি চলে এলাম, তাহলে মারলেন কেন? এই কুত্তার বাচ্চা, আমার গাড়ির সিটে রক্ত আসলো কি করে? কাকে আমার গাড়িতে খুন করেছিস বলতো? ম্যাডাম, কি বলছেন কি? আমি কেন শুধু শুধু খুন করতে যাব কাউকে? তাহলে আমার গাড়িতে রক্ত আসলো কি করে? আসলে ম্যাডাম, এই ফকিরের বাচ্চা, তুই কি আমার গাড়িকে পাবলিক গাড়ি পেয়েছিস? এই গাড়ির দাম তুই জানিস? তোর মতো 100 জন চাকরের জীবনের চেয়েও এই গাড়ির মূল্য অনেক বেশি। ম্যাডাম, কেউ বিপদে বা আঘাতপ্রাপ্ত হলে তাকে সাহায্য করা আমাদের সকলের দায়িত্ব। মানুষের জীবনের যে মূল্যবান আর কিছুই নেই। চল বাসায়, আজকে তোর খবর আছে। দিশা কথাগুলো বলে গাড়ির সামনের সিটে বসে পড়ে। আর রাহুল মাথা নিচু করে গাড়িতে এসে চালানো শুরু করলো। কিছু সময় পর বাসায় এসে গেলে দিশা গাড়ি থেকে বাসার ভিতরে প্রবেশ করে আর রাহুল গাড়ি পার্কিং করে আসে। মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? নিচে আসো। মা, বাবা। কি হয়েছে? বাড়ির মাথায় তুলে নিচ্ছিস কেন? কিরে মা, এমন করে চিৎকার করছিস কেন? চিৎকার কি আর নিজের ইচ্ছাই করছি? ওই চাকরের বাচ্চা চাকর কি করেছে জানো তোমরা? কি করেছে রাহুল? আর তোমায় না বলেছি রাহুলকে চাকর বলবে না? বাড়ির চাকরকে চাকর বলবো না তো কি বলবো? দিশা, বাজে না বকে কি হয়েছে সেটা বল। ওই চাকর আমার পুরো গাড়িতে রক্তের দাগ লেগে আছে। আমার গাড়িটা নোংরা করে দিয়েছে ও। এটা তো ভালো কাজ করেছে। আমি যদি রাহুলের জায়গায় থাকতাম তাহলে একই কাজ করতাম। কারণ মানুষ হলো সৃষ্টির সেরা জীব। মানুষের জীবনের মূল্য চেয়ে আর কিছুই মূল্য এই পৃথিবীতে নেই। বাবা, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? ওই ফকিরের বাচ্চা আমার নতুন গাড়িটা নষ্ট করে দিয়েছে। আয় রাহুল, এইদিকে। আচ্ছা, এই বৃদ্ধ লোক এখন কেমন আছেন? কে বা কারা এমন কাজ করেছে কিছু জানতে পারলি তুই রাহুল? না আঙ্কেল, জানতে পারিনি। আন্টি আঙ্কেল, আমি একটা ভুল করে ফেলেছি। আসলে আজকে আমি ম্যাডামের অনুমতি না নিয়ে
এই বৃদ্ধ চাচাকে ওনার গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়, আর তখন রক্তের দাগ লেগে যায় সিটে। তবে চিন্তা করবেন না, আমি গাড়ি ভালো করে পরিষ্কার করে দেব। আমি কি তোর মতো ফকির নাকি যে আমি ওই সিট ব্যবহার করব? বাবা, আমি ওই গাড়ি নিয়ে যাব না। এখন থেকে ওই গাড়ি তুমি নেবে, আর তোমার গাড়ি আমি নিয়ে যাব। দিশা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়, আর রাহুল চুপচাপ দাঁড়িয়েছিল। তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে এসে রাহুলের কাঁধে হাত দিয়ে বলেন, তুই চিন্তা করিস না বাবা, আমি আর তোর আন্টি তোর সাথে আছি। আমরা এই 1 বছরে তোকে চিনেছি। তুই এমন কোনো কাজ করবি না যে কাজের দ্বারা কোনো সমস্যা হয়। রাহুল, রুমে যা তোর। দিশার চলাচল কেমন জানি রসাতলে চলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দিশা খারাপ হতে বেশি দিন সময় লাগবে না। মেয়েটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। মেয়েটাকে কি করে যে বুঝায় এভাবে জীবন চলবে না। দিশার বিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি। কি বলছো কি তুমি এসব? আমাদের আদর আদরের দিশা বাদর হয়ে গেছে। এমন মেয়েদের ঠিক করার জন্য বিয়ে দিতে হবে। তোমার এই বজ্জাত মেয়েকে বিয়ে করবে কে? সেটা রাতে খাবার টেবিলই না হয় বলবো। রাতের বেলা দিশা তার বান্ধবীদের সাথে রুমে বসে আড্ডা দিচ্ছে, আর রাহুল ও জাহানারা বেগম রান্নাঘরে কাজ করছে। তখন দিশা নিচে এসে বলে যায়, মা, আমাদের জন্য চিকেন ফ্রাই আর চিকেন ললিপপ আমার রুমে পাঠিয়ে দাও তো। আমি পারবো না, নিজে করে নিয়ে যা। এই রাহুল ফকিন্নি, তুই তাড়াতাড়ি করে নিয়ে আয়। সময় 30 মিনিট। ও কি মেশিন যে 30 মিনিটে হয়ে যাবে? এইগুলো খেতে যত সহজ সেগুলো তৈরি করতে অনেক কষ্ট। আচ্ছা, 1 ঘন্টা সময় দিলাম। আচ্ছা ম্যাডাম। দিশা চলে যায়, আর রাহুল চিকেন ফ্রিজ থেকে বের করে নিয়ে দিশার বলে যাওয়া চিকেন ফ্রাই আর ললিপপ তৈরি করতে লাগলো। 50 মিনিট পর রাহুল সব কিছু তৈরি করে দিশা রুমের দিকে পা বাড়ায়। দিশা রুমের সামনে এসে কর্নারে। তখন দিশা বলে ভিতরে আসার জন্য। রাহুল ভিতরে গিয়ে খাবারের ট্রেগুলো টেবিলে রেখে যেই চলে আসবে, তখন দিশা বলে ওঠে, এই খাবারগুলো কি তোর বাবা আর মা আমাদের হাতে দিয়ে দিবে? মা বাবা দিবে কেন, আমি দিয়ে দিচ্ছি ম্যাডাম। রাহুল সবার হাতে খাবারের প্লেট দিয়ে রুম থেকে বের হয়ে যায়। নিচে এসে জাহানারা বেগমের সাথে রাহুল কাজে মন দিল। রাত 10টায় খাবার টেবিলে দিশা ও তার বান্ধবীরা বসে খাবার খাচ্ছে। তখন দিশার বান্ধবী মিথিলা বলে, আন্টি, আজকে চিকেন ফ্রাই আর ললিপপগুলো অনেক ভালো হয়েছে। সত্যি আপনার হাতে জাদু আছে বলতে হবে। আসলে মিথিলা, ওইগুলো আমি তৈরি করিনি। তাহলে কে তৈরি করেছে? ওইগুলো তৈরি করেছে রাহুলের হাতে জাদু আছে বলতে হবে। কি, একজন ছেলে হয়ে আমার সুস্বাদু রান্না করতে পারে? এটা বলতে পারো গড গিফটেড রাহুলের। আমার বাসার কাজ আমার থেকে রাহুল বেশি করে। খাওয়া দাওয়া শেষ করে মিথিলারা সবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে। মিথিলা দিশাকে উদ্দেশ্য করে বলে, দিশা, সত্যি তোরা অনেক লাকি রে, এমন একজন মানুষ পেয়েছিস। লাকি না চাই? সত্যি বলছিস রে, ছেলেটা যেমন দেখতে তেমনই কাজেরও। ছেলেটাকে দেখে তো ক্রাশ খেয়ে গেলাম সত্যি। আরে ও আমাদের বাসার চাকর, এটা তোর মাথায় ঢুকেনি? চালক হলে কি হলো, এইরকম ছেলে পেলে তো আমি ছেলেটাকে বিয়ে করে বসে থাকতাম, আর বাসার সকল কাজ ওকে দিয়ে করাতাম, তবে চিন্তা নেই। কি বলছিস কি? তোর কি সব গেছে মিথিলা? সময় হলে বুঝতে পারবি। আসি রে। মিথিলারা চলে যায়। দিশা বাসায় এসে দেখতে পায় রাহুল আর তার বাবা কথা বলছে। তখন দিশা তার বাবার সামনে এসে বলে, বাবা, কি নিয়ে কথা বলছো তুমি ওই ফকিরের সাথে? দিশার নিজের ব্যবহার ঠিক করো তুমি। কি কথা বলছো বললে না তো বাবা? কালকে তোমাকে দেখতে আসছে, তারই কথা বলছি আমি। কি 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 দেখতে আসছে মানে? তোমার বিয়ের কথাবার্তা চলছে। অনেকদিন নিজের মতো করে ঘোরাঘুরি করলে, এবার স্বামীর সংসারের দিকে মনোযোগী হও। না, এটা হবে না। কেন হবে না? আর কত বান্দুলের মতন ঘোরাঘুরি করবে তুমি? মা বাবা, আমি একজনকে পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। তুমি যাকে পছন্দ করো তার নাম হলো সাকিব খান।
সে একজন মেয়েবাজ এবং জুয়ারি। সে তোমার থেকে মিথ্যে বলে অনেক টাকা নিয়েছে এবং সামনে আরও নেবে। বাবা তুমি ওর নাম জানলে কি করে? তুমি একজন এমপির মেয়ে, এটা ভুলে যেও না কখনো দিশা। বাবা আমি সাকিবকে ছাড়া কাউকে বিয়ে করব না। আমি যতদিন বেঁচে আছি ওই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। বাবা দিশা, বাবা কি বলেছে শুনতে পাওনি? তুমি তো ভারী বেয়াদব হয়েছো। মা আর বাবার সাথে কেমন করে কথা বলতে হয় সেটা ভুলে গিয়েছো। মা কালকে থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ বলে দিলাম দিশা। বেশি বাড়াবাড়ি করলে কাজী রেখে বিয়ে দিয়ে দেব কিন্তু। দূর ভাল লাগে না। দিশা তার রুমে চলে যায়। রুমে গিয়ে ভাবতে থাকে। না আমি সাকিবকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। সাকিবের জন্য আমি প্রয়োজন হলে বাড়ি থেকে পালাতেও, হ্যাঁ আমি পালাতে হবে। 1 মিনিট, তার আগে সাকিবকে কল দিয়ে দেই। হ্যালো সাকিব, কই তুমি? আমি তো এখন এয়ারপোর্টে আছি। এয়ারপোর্টে মানে? কিছু কাজে আমি আমেরিকায় যাচ্ছি। কেন, কি হয়েছে জানেমন? সাকিব, বাবা আমার বিয়ে ঠিক করেছে আর কালকে আমায় ছেলেপক্ষ দেখতে আসছে। কি বলছি কি, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন? জানি না, তবে আমার মনে হয় রাহুল বাবাকে কিছু উল্টাপাল্টা বুঝিয়েছে। সাকিব, আমি তোমায় ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তুমি এয়ারপোর্ট থাকো, আমি আসছি। না না, এখন এসো না তুমি। কেন সাকিব, বুঝতে পারছো না কেন? তুমি কালকে ছেলেপক্ষের যদি আমায় পছন্দ হয়ে যায় তাহলে আমাদের কি হবে? কিছু হবে না। তুমি পারবে তো এই কাজ করতে? 3 মাস পর আমি আমার কাজ শেষ করে ফিরে আসছি। এখন বলো তুমি পারবে কি না? কিন্তু সাকিব, তুমি চাও না দিশা আমি প্রতিষ্ঠিত হই, আমার কোনো পরিচয় হোক? আমি পারবো সাকিব। গুড, এই তো হলো আমার দিশা বেবি। আচ্ছা দিশা, পরে কথা হবে, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আচ্ছা সাবধানে যাবে। দিশা ফোন রেখে নিচে এসে তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলে ওঠে। মা বাবা আমি রাজি। সত্যি বলছিস মা তুই? হ্যাঁ বাবা সত্যি বলছি। আমি জানতাম আমার মেয়ে আমার কথা কখনো ফেলবে না। আচ্ছা বাকি কথা পরে হবে। মা আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাবার দাও। দিচ্ছি। আয় তোরা, রাহুল তুইও আয়। আন্টি। রাহুল রান্নাঘরে জাহানারা বেগমের সাথে সকল খাবার নিয়ে এসে টেবিলে রাখছে। তখন জাহানারা বেগম বলেন। যা রাহুল, টেবিলে বস, আমি খাবার নিয়ে আসছি। মনে মনে বললাম, টেবিলে বসে আমি আর আপনার মেয়ে আমার হাবিগুষ্টিকে নিয়ে কথা বলো, দরকার নাই, আমি পরে খেয়ে নেব। কিরে রাহুল, আয় টেবিলে বস। না আঙ্কেল, আপনারা খান, আমি একটু পরে খেয়ে নেব। বললাম না বসতে রাহুল। আরিফ চৌধুরী জাহানারা বেগম রাহুলকে তাদের সাথে জোর করে বসিয়ে দিলেন। রাহুল তাদের সাথে টেবিলে বসতে চায়নি। দিশা তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলে। বাবা মা, তোমরা কি শুরু করেছো বলো তো? বাড়ির চাকরকে নিয়ে এত আদিক্ষেতা কেন দেখাচ্ছ? ও বাড়ির চাকর, চাকরদের সাথে বসে খাবার খাবে, তাহলে কেন আমাদের সাথে টেবিলে বসিয়েছো? তোমাকে না বলেছি দিশা রাহুলকে বাড়ির চাকর বলবে না? দিশা, হচ্ছে কি, চুপচাপ বসে খাবার খাও, কোনো কথা হবে না। আমি এর সাথে এক টেবিলে বসে খাবার খাবো না। আচ্ছা ম্যাডাম, আপনি খাবার খেয়ে নেন, আমি টেবিল ছেড়ে দিচ্ছি। আমি এখানে খাবো না, আমি গেলাম। এখন কেন খাবি না? ছেলেটা তো তার খাবার নিয়ে টেবিল থেকে চলে গেছে। আমার খাবার রুমে পাঠিয়ে দিও, আমি রুমে খেয়ে নেব। কথাগুলো বলে দিশা রুমে চলে যায় আর রাহুল নিজের খাবার নিয়ে চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে রাহুল তার রুমে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে বেরিয়ে যায় গাড়ি নিয়ে হাসপাতালে। সেখানে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে চলে যায় বৃদ্ধ চাচার সাথে কথা বলতে তার কেবিনে। রাহুল কেবিনে গিয়ে চাচাকে উদ্দেশ্য করে বলে ওঠে। চাচা, কেমন আছেন আপনি এখন? ভালোই বাবা, হয়তো তোমার জন্য মৃত্যুর দরজা থেকে ফিরে এলাম বাবা। আচ্ছা চাচা, আপনার এই অবস্থা হলো কি করে? সে আমার পোড়া কপাল বাবা। চাচা, আমি তো আপনার ছেলের মতো, কি হয়েছে আমায় বলুন। রাহুলের কথা শুনে বৃদ্ধ লোকের চোখের কোণ ভেজে ওঠে। রাহুল চাচার চোখের জল মুছে দিয়ে চাচার দিকে তাকায়। তখন চাচা রাহুলকে বলে। বাবারে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক সংগ্রাম করে এ দেশকে শত্রুমুক্ত করেছিলাম, কিন্তু দেশের ভিতর যে এত শত্রু বংশ ধরে থেকে যাবে এটা কখনোই ভাবিনি।
মানে চাচা হয়েছে বলুন তো। বাবা, সরকার থেকে আমায় একটা বাড়ি আর কিছু জমি দিয়েছিল। আমি ছেলের বউ নিয়ে আমার জীবন ভালোই চলছিল, কিন্তু আমার ভালো জীবনটা কালো জীবনে পরিণত হয়। একদিন কয়েকজন লোক এসে বলে আমার এই বাড়ি আর জমিগুলো তাদের নামে লিখে দিতে। আমি তাদের মানা করে দিই। এভাবে সপ্তাহের পর সপ্তাহ ওরা এসে আমাদের বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলতে, কিন্তু আমরা ওদের কারণে অতিষ্ঠ হয়ে উঠি। আমার ছেলে সালাম ওদের বিরুদ্ধে থানায় মামলা করতে যায় এবং মামলা করে বাসায় চলে আসে। পরের দিন সকালে ওই লোকগুলো এসে আমাদের গ্রামের সমস্ত লোকের সামনে আমার ছেলে, আমার স্ত্রী আর আমার ছেলের 5 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোর করে বের করে দেয়। আমরা কোনো উপায় না পেয়ে থানায় চলে যাই এবং থানায় বড় অফিসারকে সব বলি। অফিসার আমাদের উল্টো বলে দেয় সে লোকগুলোর কথা যাতে মেনে নিই, কিন্তু আমি এবং আমার পরিবারের সবাই ছিল আমার সিদ্ধান্তের সাথে একমত। আমি ওদের কথা মেনে নিয়ে আমার পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে। আমি কোনো উপায় না পেয়ে আবার বাড়ি ফিরে আসি। বাড়িতে আসতেই দেখতে পেলাম লোকগুলো বসে আছে সেখানে। আমি তাদের অনেক অনুরোধ করলাম, কিন্তু তারা শোনেনি। তারপর আমরা ওদের স্যারের সাথে কথা বলতে চাই, তখন ওরা আমাদের নিয়ে যায় ওদের স্যারের সামনে। আমি ওদের স্যারকে সব কিছু খুলে বলি, অনেক আশা নিয়ে যে উনি শুনলে হয়তো আমাদের দয়া করবেন, কিন্তু ওই স্যার আমাদের অনেক খারাপ কথা বলে। এসব শুনে আমার সালাম গিয়ে ওই স্যারের কলার টেনে ধরে রাগান্বিত কণ্ঠে কিছু কথা বলে। ওই কথাগুলো শুনে আমার ছেলেকে আমাদের চোখের সামনে গুলি করে হত্যা করে। সেদিন আমরা ওই ছেলেকে হারিয়ে আমার পুরো পৃথিবী থমকে যায়। আমাদের এবং আমার ছেলের লাশ ওরা রাস্তায় এনে দেয়। অনেক চেষ্টা করে যখন একটা উপায় পেলাম না, তখন একটা গাড়ি ঠিক করে ছেলের লাশ নিয়ে রওনা দিলাম গ্রামের বাড়ির দিকে। মাঝ রাস্তায় আমার ছেলের বউ অজ্ঞান হয়ে যায় আর গাড়িতে কোনো পানি ছিল না। আমি পানি কেনার জন্য দোকানে যাই। পানি নিয়ে যখন দোকান থেকে বের হব, তখনই দেখতে পাই দুটো ট্রাক এসে ওই গাড়িকে ধাক্কা মারে এবং গাড়িতে খাদে পড়ে আগুন ধরে যায়। একদিন আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি শুধু একজন মানুষের জন্য। কোনো উপায় না পেয়ে আমি ঢাকা চলে আসি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কিছু কথা জিজ্ঞেস করার জন্য। আমি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে ভিক্ষা করি আর প্রধানমন্ত্রীর দেখা পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকি। আজকে ওই দিন আসছিলাম, কিন্তু হঠাৎ করে কোনো কথা ছাড়াই কিছু লোক এসে আমাকে মারতে শুরু করলো। এখন সৃষ্টিকর্তা আমাকে শেষ ভরসা। বৃদ্ধ লোক কথাগুলো বলে বোবা কান্না করতে লাগলেন। রাহুল সব শুনে বৃদ্ধ লোকের কাঁধে হাত রেখে বৃদ্ধ লোককে শান্ত করার চেষ্টা করে। রাহুলেরও সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। রাহুল যখন চলে আসবে, তখন রাহুল আবার বৃদ্ধ লোকের কাছে গিয়ে বলে ওঠে, চাচা এই স্যারের নাম কি? ওই অমানুষটার নাম হলো শফিক খান, ওরফে টনি ভাই। কি ওই মাফিয়া টনি ভাই? হ্যাঁ বাবা, এজন্যই তো আমরা কোনো আইনের সহায়তা পাইনি। আচ্ছা চাচা, আমি আসি তাহলে। তুমি এই 2 মাস হাসপাতালে থাকবে আর তোমার খরচ আমি বহন করব। আসি চাচা আমি। রাহুল কথাগুলো বলে চলে আসে সেখান থেকে। রাহুল গাড়ি ড্রাইভ করছে আর বৃদ্ধ লোকের বলা কথাগুলো চিন্তা করছে। হঠাৎ করে গাড়ির সামনে মিথিলা চলে আসে আর রাহুল তাড়াতাড়ি করে গাড়ি ব্রেক করে। রাহুল কিছু বলতে যাবে, তার আগেই মিথিলা রাহুলের কাছে এসে বলে, হাই, আমি মিথিলা। মানেটা কি? আপনি কি আপনার নাম বলার জন্য এভাবে গাড়ির সামনে চলে আসছেন? হুম, আমি আসি। আচ্ছা, আমি আসছি তাহলে। আরে কই যাও? আমায় নিয়ে যাও। কোথায় যাবেন আপনি? বাসায় যাব তোমার সাথে। আমি কি আপনাকে চিনি যে আপনি আমার সাথে যাবেন? সে কি, কালকে তুমি আমায় দিশার রুমে দেখোনি? আমি দিশার বেস্ট ফ্রেন্ড মিথিলা। ও আচ্ছা, আসলে আমি তেমন মেয়েদের সাথে কথা বলি না। তা আপনি কোথায় যাবেন? তোমাদের বাসায়। আমাদের বাসায় কেন যাবেন? দিশা কল দিয়ে বললো যাওয়ার জন্য, তাই। আচ্ছা, তাহলে উঠুন গাড়িতে। মিথিলা গাড়িতে উঠে গেলে রাহুল গাড়ি চালানো শুরু করলো। গাড়ির ভেতর আর কেউ কোনো কথা বলেনি কিছু সময়। রাহুল এসে বাসায় পৌঁছে যায়। রাহুল গাড়ি রেখে বাসায় চলে আসে।
রাহুলকে আসতে দেখে আরিফ চৌধুরী রাহুলকে ডেকে বলেন, রাহুল, তুই বাজার থেকে এই লিস্টে লেখা জিনিসগুলো নিয়ে আয়। এইদিকে অনেক কাজ বাকি আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি আঙ্কেল। রাহুল লিস্ট নিয়ে বাজারে রওনা দিল। এদিকে কেউ কাউকে কল দিয়ে বলছে, বস, শিকার পেয়ে গেছি এবং লক করে দিয়েছি। এখন কি করব? হ্যাঁ। বলেই ফোন কেটে দিল। এদিকে রাহুল বাজারে এসে লিস্টের সকল জিনিসগুলো নিয়ে নিল। রাহুল গাড়ি চালিয়ে কিছু দূর আসার পর গাড়ি ব্রেক করে। রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় কতগুলো লোক মুখে কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। রাহুল গাড়ির গ্লাস নামিয়ে বলে, কি ব্যাপার ভাইয়ারা, এভাবে রাস্তা আটকানোর মানে কি? রাস্তা থেকে সরে যান, বাসায় যেতে হবে। লোকগুলো রাহুলের কথা শুনে হাসতে শুরু করে। তখন রাহুল আবার বলে, কি হলো ভাইয়ারা, রাস্তা থেকে সরে যান, আমি যাব। সময় মতো জিনিসগুলো না নিয়ে গেলে আমার অনেক কথা শুনতে হবে। লোকগুলো এবার এগিয়ে এসে রাহুলকে গাড়ি থেকে টেনে বের করে নিয়ে রাস্তার পাশে থাকা একটা বাড়িতে নিয়ে যায় আর রাহুলকে কোনো কথা ছাড়াই মারতে শুরু করে। রাহুল চেষ্টা করেও পারছে না নিজেকে ওদের থেকে বাঁচানোর জন্য। একজনের পর একজন রাহুলকে আঘাত করেই যাচ্ছে আর হুট করেই রাহুলের মাথায় বাড়ি দেয় কিছু দিয়ে। আঘাত করে আর রাহুল মাথায় হাত দিয়ে মাগো বলে এক চিৎকার দিয়ে বসে পড়ে। আমি মাথায় হাত দিয়ে দেখতে পেলাম মাথা দিয়ে রক্ত পড়ছে। আমি মাটিতে হাঁটু করে মাথায় হাত দিয়ে বসে আছি। লোকগুলো আমার সামনে আসে। দুটা ছেলে আমার বাম পাশ ও ডান পাশ থেকে জ্বলন্ত দুইটা রড আমার দুই কাঁধে ঢুকিয়ে দেয়। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠি, ও মাগু, ও মা, ও মাগু। একে তো আমার মাথায় ব্যথা করছে, সাথে আমার দুই হাতে জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়েছে। আমার যন্ত্রণা যে বেরিয়ে যাচ্ছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ হওয়ার আগেই আমি দেখতে পেলাম দিশা ম্যাডাম আমার দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে। এক সময় আমার চোখ দুটো বন্ধ হয়ে যায় আর আমি মাটিতে লুটিয়ে পড়ি। দিশা এসে রাহুলের জ্ঞানহীন শরীরের উপর পা দিয়ে বলে ওঠে, বলেছিলাম ফকিরের বাচ্চা, তোকে আমার ব্যাপারে কথা বলতে আসবি না, কিন্তু তুই শুনলি না আমার কথা। এবার বোঝ আমার কথা না শোনার পরিণাম কি হয়। দিশা কথাগুলো বলে রাহুলের জ্ঞানহীন দেহে লাথি দিয়ে তার লোকদের নিয়ে চলে যায়। এইদিকে আরিফ চৌধুরী রাহুলকে কল দিয়েই যাচ্ছেন, কিন্তু কেউ রিসিভ করছে না। এইদিকে ছেলে পক্ষ চলে আসে দিশাকে দেখতে। আরিফ চৌধুরীও ব্যস্ত হয়ে পড়েন তাদের সাথে। আমি চোখ খুলে দেখতে পেলাম একটা বেডে শুয়ে আছে। চারপাশে তাকিয়ে ভালো করে তাকিয়ে দেখলাম আমার পাশের বেডে সে বৃদ্ধ চাচা আমার দিকে তাকিয়ে আছেন। কিরে বাবা, এখন কেমন লাগছে তোর? ভালো লাগছে। মাথায় প্রচণ্ড ব্যথা করছে। হাত নাড়াতে গিয়েও নাড়াতে পারলাম না, হাতেও ব্যথা করছে প্রচুর। আশ্চর্যের বিষয় হলো আমি আমার শরীরের প্রচণ্ড ব্যথা অনুভব করছি, যা কাউকে বলে বোঝাতে পারবো না। তোর এই অবস্থা কে করলো বাবা? আর একটু হলেই তো দুই হাত চিরতরে হারিয়ে ফেলতি, নিজের প্রাণটাও তো হারিয়ে ফেলতি। আচ্ছা চাচা, আমি এখানে আসলাম কি করে? জানি না, তবে সেটা ডাক্তার বলতে পারবে। রাহুল আর বৃদ্ধ চাচা যখন কথা বলছিল তখনই ডাক্তার কেবিনে প্রবেশ করেন। ডাক্তার রাহুলের কাছে এসে রাহুলকে পরীক্ষা করে বলেন, তোমাকে প্রথমে দেখে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তা এখন কেমন লাগছে তোমার? ভালোই ডাক্তার, তবে আমার শরীরের প্রচণ্ড ব্যথা করছে। আচ্ছা, ও হ্যাঁ, এই নাও তোমার ফোন। আঙ্কেল নামে একটা নাম্বার থেকে কয়েকবার কল এসেছিল, তারপর আমি কল রিসিভ করে তোমার অবস্থা ওনাদের জানিয়ে দিই। হয়তো কিছু সময় পর ওনারা চলে আসবেন। ডাক্তার, আমি এখানে আসলাম কিভাবে? আমি যখন আমার বাসায় যাচ্ছিলাম তখন তোমায় অচেতন ও রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখি, তারপর তোমায় এখানে নিয়ে আসি। আচ্ছা, এই অবস্থা হলো কি করে তোমার? আসলে রাস্তায় আমি কয়েকজন ছিনতাইকারীর হাতে পড়ি আর তাদের সাথে হাতাহাতি করে এক পর্যায়ে এমন হয়। তাই বলে তোমার হাতে জ্বলন্ত রড ঢুকিয়ে দিবে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। সাথে তোমায় তো খুব বিষাক্ত বিষ দেওয়া হয়েছিল, যা মানবদেহে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। তবে তোমার ভাগ্য ভালো যে তুমি এই যাত্রায় বেঁচে গিয়েছো। আচ্ছা, আমায় ঠিক করে বলো তো কি হয়েছে তোমার সাথে?
ডাক্তার, সত্যিই তো বললাম। আপনাকে মিথ্যা বলে লাভ কি আমার? আপনি বলুন, কেউ কি ইচ্ছে করে নিজের এতটা ক্ষতি করবে? আর বিষয়ের ব্যাপার তো আমার জানা নাই। কেবিনে তখন প্রবেশ করে আরিফ চৌধুরী, জাহানারা বেগম, দিশা আর মিথিলা। আরিফ চৌধুরী ডাক্তারকে বলেন, ডাক্তার, এখন রাহুল কেমন আছে? স্যার, চিন্তার কোনো কারণ নেই। রাহুল এখন বিপদমুক্ত। তবে আর কিছুক্ষণ পর রাহুলের সাথে দেখা হলে রাহুলের হাত দুটো কেটে ফেলতে হতো হয়তো। আর হয়তো রাহুল আমাদের মাঝে থেকে, বুঝতেই পারছেন তো। কি বলছেন কি ডাক্তার আপনি? কারা যেন জ্বলন্ত রড ঢুকিয়ে দিয়েছে। সাথে রাহুলকে কেউ অনেক বিষাক্ত বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এই বিষ তো আমাদের বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছে। তাহলে এটা আসলো কি করে? রাহুল কারা ছিল? তুই কি তাদের দেখেছিস? শুধু বল আমায়। তুই দেখ আমি কি অবস্থা করি ওদের। আমি একবার দিশা ম্যাডামের দিকে তাকালাম, দেখলাম ম্যাডাম কিছু ভয় পেয়ে আছে। ম্যাডাম একবার আর চোখে আমার দিকে আর আরেকবার আঙ্কেলের দিকে তাকাচ্ছে। কি রাহুল, তোর আঙ্কেল তোকে কি জিজ্ঞেস করছে বলবি তো? আসলে আঙ্কেল আন্টি, ওদের মুখে কাপড় বাঁধা ছিল, আমি ঠিক করে দেখতে পাইনি। আচ্ছা, আমি দেখছি। ডাক্তার, আপনি রাহুলকে কোথায় পেয়েছিলেন? আমি রাহুলকে এই বাইপাস রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। আঙ্কেল, বাদ দাও না, যা হওয়ার সেটা হয়ে গেছে তো। তুই বুঝতে পারছিস না, আর একটু হলেই তো তোর কত বড় ক্ষতি হয়ে যেত। দিশা রাহুলের কথা শুনে বেশ অবাক হয়ে যায়। দিশা মনে মনে বলছে, আমরা তো রাহুলকে মেরে ওই বাড়িতে ফেলে রেখেছিলাম, তাহলে বিষ দিল কে রাহুলকে? কে করতে চাইছে এমনটা? তাহলে কেউ কি আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? কে করবে এমনটা? ধর, যাই হোক, রাহুল মরলেই তো আমার লাভ। ডাক্তার আর আরিফ চৌধুরী বাইরে চলে যান। মিথিলা একবার রাহুলের দিকে আর একবার দিশার দিকে তাকিয়ে রাহুলের পাশে গিয়ে কানে কানে বলে, তা ছিনতাইকারী কি শুধু ছেলে ছিল, না সাথে মেয়েও ছিল? মানে? বলছি যে ছিনতাইকারী কি শুধু ছেলে ছিল, না সাথে মেয়েও ছিল? মেয়ে হতে যাব কেন, ছেলে তো ছিলে। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। কি ভাবলেন? কিছু না। দিশা কিছু সময় থেকে চলে যায় বাসায়। রাহুল জাহানারা বেগমকে উদ্দেশ্য করে বলে, আন্টি, আজকে কি ছেলেপক্ষ এসেছিল ম্যাডামকে দেখতে? হ্যাঁ, এসেছিল। আর দিশাকে তাদের পছন্দ হয়েছে। 15 দিন পর দিশার বিয়ে ঠিক করা হয়েছে, কিন্তু এখন দেখছি বিয়ে পিছিয়ে দিতে হবে। কেন আন্টি, বিয়ে পিছিয়ে দিবেন কেন? তোর এই অবস্থা, তোর শরীর ঠিক হলেই দিশার বিয়ে হবে। তোর এই অবস্থা বিয়ে হবে কি করে? তুই ছাড়া আমাদের সব দিক কে খেয়াল রাখবে বল? তোর আঙ্কেলের অবস্থা এখন বেশি ভালো না, সব দিক দেখাশোনা কে করবে? তুই রেস্ট নে, আমি আসছি, দেখি ডাক্তার কি বলে। জাহানারা বেগম কেবিন থেকে বের হয়ে যান। রাহুলও চোখ বন্ধ করে শুয়েছিল। তখনই মিথিলা রাহুলের পাশে বসে বলে, আচ্ছা, তুমি কেমন ছেলে মানুষ? হ্যাঁ, মানে? তুমি নিজেকে বাঁচাতে পারলে না? একা মানুষ কয়েকজনের সাথে লড়াই করব বলুন তো? হুম, সেটা ঠিক। আচ্ছা, তোমার পরিবার কে কে আছে? বাবা, বাবি আর ছোট একটা ভাতিজা আছে, আর তারা গ্রামে থাকে। তোমার মা আর ভাই? বেছে নেই। সরি। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড আছে? হাসছো যে? আমার মতো একজন চাকর আবার গার্লফ্রেন্ড আসবে কোত্থেকে? মানুষের জুতার বাড়ি লাঠির বাড়ি খেয়ে আমার দিন যাচ্ছে, আর দরকার নেই এমন কিছুর। তাই বলে কি, এখনের ডিজিটাল যুগে ছেলেদেরও গার্লফ্রেন্ড থাকে অনেক। আর তোমার? রাহুল আর মিথিলা কথা বলছিল, তখনই দিশা কেবিনে আসে আর বলে ওঠে, ওর মতো ফকিন্নির গার্লফ্রেন্ড আসবে কোথা থেকে? কোনো মেয়েই বা ওর দিকে তাকাবে? ফকিন্নি কোথাকার। মিথিলা, চল তো। দিশা, ওর সাথে এমন করছিস কেন? দেখছিস ছেলেটার অবস্থা কেমন, তারপরও বলছিস তুই? এরকম চাকর মারা গেলে আমার কিছুই না। আচ্ছা ম্যাডাম, আমি আপনার কি এমন ক্ষতি করেছি যার জন্য আমার সাথে এমন করেছেন? তুই বাবাকে আমার আর সাকিবের ব্যাপারে বলেছিস, আর বাবা আমার বিয়ে ঠিক করেছে। এর মাসুল তো তোকে ভোগ করতেই হবে।
আমিও তো তোকে দিশা বলেছি সাকিব ছেলেটা ভালো না, তারপরও তুই বুঝতে চাইছিস না। মিথিলা, তুইও দেখছি ওই ছোট লোকের সাথে তাল মেলাচ্ছিস। দিশা, একটা সময় আসবে রাহুলের প্রয়োজন তোর হবে, কিন্তু তখন তুই রাহুলকে খুঁজেও পাবি না। এমন কখনো হবে না। আর এমন কোনো পরিস্থিতি হলেও আমি ওর কাছে যাব না। সবাই যখন কথা বলছিল তখনই সবাই বাইরে শুনতে পায়। হঠাৎ করে বাইরে গোলাগুলির আওয়াজ শোনা যায়। মিথিলা আর দিশা জানালা দিয়ে দেখতে পায় কিছু লোক মিলে একজনকে রাস্তায় গুলি করছে। মিথিলা আর দিশা তাড়াতাড়ি করে জানালা লাগিয়ে দিল। তখন রাহুল বলে, কি হলো, জানালা লাগিয়ে দিলেন কেন? বাইরে কারা যেন কাকে গুলি করে মেরে ফেলছে। ও আচ্ছা। আজ 20 দিন পর রাহুল সুস্থ হয়েছে। কালকে দিশার বিয়ে। রাহুল বাড়িতে এসেই ক্যাটারিংয়ের লোকদের সাথে কাজে লেগে পড়েছে। জাহানারা বেগম আর আরিফ চৌধুরী রাহুলকে মানা করেছিলেন আজকে কাজ না করার জন্য, কিন্তু রাহুল কারো কথা শোনেনি। সারাদিন কাজ করে রাহুল সন্ধ্যাবেলায় তার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। এইদিকে দিশাকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা আসে। রাতের বেলা সবাই মিলে দিশাকে হলুদ দিচ্ছে, আর মিথিলা রাহুলকে খুঁজে যাচ্ছে কিন্তু পাচ্ছে না। তখন মিথিলা গিয়ে জাহানারা বেগমকে জিজ্ঞেস করে, আন্টি, রাহুল কোথায়? আজকে দেখছি না যে। আজকে সারাদিন রাহুল ক্যাটারিং এর লোকের সাথে কাজ করেছে, সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। কালকে তো রাহুলের অনেক কাজ, আমি বলেছিলাম থাকার জন্য, কিন্তু ছেলেটা বলল ওর ভালো লাগছে না। ও আচ্ছা। মিথিলা সেখান থেকে এসে রাহুলের রুমের সামনে চলে আসে। মিথিলা রাহুলের দরজায় এসে কড়া নাড়তে থাকে। কড়া নাড়ার শব্দে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল উঠে গিয়ে দরজা খুলে দিল। রাহুল ঠিকমতো চোখ খুলে রাখতে পারছিল না। রাহুল অনেক কষ্টে সামনে তাকিয়ে মিথিলাকে দেখে বলে, তা কি চাই আপনার? আগে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর বলছি। না, এখন ঘুমাবো আমি। রাতে কি চুরি করতে যাবে যে এখন ঘুমাবে? এই আপনি আসুন এখন। আমি দরজা ঠেলে রাহুলের বিছানায় গিয়ে বসলাম, তারপর বললাম, তাহলে আমি বিছানায় বসে পড়লাম, তুমি ঘুমাও এখন। দেখুন, এখন ঘুম দেব। আমায় ডাকছেন আপনি, জানতো? যাবে না? আমি চিৎকার দিয়ে বলবো তুমি আমার। চোখে যা ঘুম ছিল, মেয়েটার কথা শুনে আমার সকল ঘুম হাওয়ায় হয়ে গেল। চিৎকার দিবেন না, চিৎকার দিয়ে কি বলবেন? কি বলবো সেটা তুমি বুঝতেই পারছো। রাহুলকে চোখ টিপ দিয়ে মেরে বললাম। এই, আপনাকে আমার সুবিধার মনে হচ্ছে না, আপনি জানতো? আন্টি, আঙ্কেল। এই চুপ 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 প্লিজ, আমি যাচ্ছি। কি মেয়ে রে বাবা, একেবারে নির্লজ্জ। আমি শিওর মেয়ের লুচ্ছি নাম্বার 1। কি হলো, ডাকবো নাকি না যাবে? যাচ্ছি। রাহুল বিড়বিড় করতে করতে চলে যায়। আর মিথিলা রাহুলের যাওয়ার দিকে তাকিয়ে হাসছে আর মনে মনে বলছে, মিস্টার রাহুল, তোমায় তো আমি ছাড়ছি না, তোমায় নিজের করেই ছাড়বো আমি। রাহুল ফ্রেশ হয়ে এসে একটা টি শার্ট পরে নিল। তখন মিথিলা রাহুলের সামনে এসে বলে, বাহ, তোমায় তো খুব সুন্দর লাগছে, ইচ্ছে করছে খেয়ে ফেলি। মানে কি ফল না সবজি যে আমায় খেয়ে ফেলবেন? তুমি হলে আমার চকলেট বয়। গাল টেনে বললাম। বলুন, এবার কি বলবেন? চলো আমার সাথে তুমি। কোথায় যাব আপনার সাথে? আন্টি আঙ্কেল আমার প্রয়োজন হতে পারে, আমি যাব না। মিথিলা রাহুলের দিকে একবার রাগে চোখে তাকিয়ে রাহুলের ডান হাত জড়িয়ে ধরে রুম থেকে গায়ে হলুদের জায়গায় নিয়ে আসে। এইদিকে দিশাকে সবাই হলুদ দিচ্ছে। তখন মিথিলা বলে ওঠে, এই সরো সরো তোমরা, আমি আর রাহুল দিশাকে হলুদ দিব। রাহুল, চলো চলো। রাহুল মিথিলার কথা শুনে থমকে যায়, আর বাকি সবাই হাতে তালে দিচ্ছে। দিশা রাহুলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে, আর মনে হচ্ছে রাহুলকে দিশা কাঁচা খেয়ে ফেলবে। জাহানারা বেগম এসে মিথিলার কথার সাথে সহমত পোষণ করে বলে ওঠেন, হ্যাঁ, মিথিলা আর রাহুল গিয়ে দিশাকে হলুদ দিয়ে আয়। আমরা সবাই তো দিয়েই দিছি, যা তোরা। না আন্টি, মিথিলা ম্যাডাম গিয়ে ম্যাডামকে হলুদ দিয়ে আসুক, আমি বরং এখানেই আছি। আপনি যান মিথিলা ম্যাডাম। বলছি না আমার সাথে যাওয়ার জন্য।
তাহলে এত কথা বলছো কেন? চলো চলো। হ্যাঁ রাহুল, তুই যা। রাহুল সবার কথা শুনে বাধ্য হয়ে দিশার পাশে গিয়ে বসে। মিথিলা দিশাকে হলুদ দিয়ে দিল আর রাহুলের দিকে হলুদের বাটি এগিয়ে দিল। রাহুল একবার দিশার দিকে আরেকবার হলুদের বাটির দিকে তাকাচ্ছে। রাহুল বাটি থেকে একটু হলুদ নিয়ে কাপা কাপা হাতে দিশার গালে লাগিয়ে দিল আর সুযোগ বুঝেই মিথিলা রাহুলের গালে হলুদ লাগিয়ে দিল। রাহুল তাড়াতাড়ি করে সেখান থেকে এসে তার রুমে চলে যায়। পরের দিন দুপুরবেলা রাহুল সব কিছু দেখাশোনা করছিল আর দিশাকে সাজানো হচ্ছিল। হঠাৎ করে রাহুল বাসার ভেতর থেকে অনেক চেঁচামেচির আওয়াজ শুনতে পায়। রাহুল তাড়াতাড়ি করে বাসার ভিতরে এসে দেখতে পায় সবাই মাথা নিচু করে বসে আছে আর আঙ্কেল কাউকে ফোনে হুমকি দিচ্ছে। রাহুল আন্টির দিকে তাকিয়ে দেখতে পায় আন্টিও কান্না করছে। রাহুল আন্টির কাছে গিয়ে বলে, আন্টি কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আর আঙ্কেল এভাবে চিৎকার করছে কেন? দিশার সাথে যেই ছেলেটার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা নাকি আরেকটা বিয়ে ও আগে করেছিল। এখন কি হবে বুঝতে পারছি না। আমার মেয়েটার জীবনটা ধ্বংস হয়ে যাবে। আমার মেয়েটার গায়ে কলঙ্কের দাগ লেগে গেলে বুঝি। রাহুল কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ করে আরিফ চৌধুরী কথা বলা অবস্থায় বুকে হাত দিয়ে বসে পড়েন। রাহুল তখন আরিফ চৌধুরীকে গিয়ে ধরে আর বলে, আঙ্কেল তুমি এত হাইপার হচ্ছ কেন? ম্যাডামের জন্য আবার ছেলে দেখা হবে, আবার ম্যাডামের বিয়ে হবে। তুমি বরং রেস্ট নাও এখন। এই আপনারা সবাই এখন আসুন, আঙ্কেল আর আন্টিকে একটু একা থাকতে দিন। না, সবাই কোথাও যাবে না, সবাই এখানেই থাকবে, আমি আসছি। কিন্তু আঙ্কেল। আরিফ চৌধুরী কোনো কথা না বলে তার ফোন নিয়ে বাসার বাইরে চলে যান। বাসার ভিতর নীরবতা বিরাজ করছে। 20 মিনিট পর আরিফ চৌধুরী বাসায় এসে বলেন, আজকে আমার মেয়ের বিয়ে, সবাই একটু অপেক্ষা করুন। কি বলছো কি তুমি? এত তাড়াতাড়ি তুমি ছেলে পেলে কোথায়? ছেলে তো আমাদের সামনে আছে রাহুল। রাহুল? হ্যাঁ, আমি আমার মেয়েকে রাহুলের সাথে বিয়ে দেব। কি না, না, এটা হয় না আঙ্কেল, আমি পারবো না। আমায় ক্ষমা করে দিন, আমি আপনার কথাটা রাখতে পারবো না। কেন পারবি না তুই? দেখ রাহুল, তোকে তো আমরা আমাদের ছেলের মতোই দেখে এসেছি, তাহলে তুই কেন পারবি না? আন্টি। রাহুল কিছু বলার আগেই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় তার বাবার ফোন। রাহুল ফোন রিসিভ করে বলে ওঠে, হ্যাঁ বাবা বলো। রাহুল, তুমি বিয়েটা করে নাও। আমার আর তোমার ভাবির মেয়ে পছন্দ হয়েছে। আর 1 সপ্তাহ পর তুমি বাড়ি ফিরে আসবে। কিন্তু বাবা। বললাম না আমি? আমার কথার যেন আর কোনো নড়চড় না হয়। আর তুমি আমাদের গ্রামের নতুন বাড়িতে চলে আসবে, আমরা সেখানেই আছি। রাহুলের বাবা কথাগুলো বলে ফোন রেখে দিলেন আর রাহুল হ্যাবলার মতো দাঁড়িয়ে আছে। তখন আরিফ চৌধুরী রাহুলের কাছে এসে বলেন, রাহুল বাবা, তুই পারিস এরকম বিপদ থেকে আমায় বাঁচাতে। প্রয়োজন হলে আমি তোর পায়েও ধরতে পারি। তবুও বাবা, তুই রাজি হয়ে যা। আঙ্কেল কি বলছে কি? কিন্তু ম্যাডাম। দিশা আমাদের কথার অবাধ্য হবে না। এখন তুই বল বাবা। কি আর করব, নিজের অমতের বিরুদ্ধে মত দিতে হলো আমায়। আমি রাজি। তারপর রাহুলকে বর বেশে সাজিয়ে এনে বিয়ে শুরু করা হয়। রাহুলের বিয়ের দিন কোনো মনোযোগ ছিল না। রাহুল ভাবছে অন্য কিছু। ভালোভাবে বিয়ের সকল কাজ সম্পন্ন হয়। রাহুল মিথিলাকে আজকে কোথাও বিয়ের সময় দেখতে পায়নি। রাতের বেলা রাহুল দিশার রুমে বসেছিল। তখন দিশা রুমে আসে। আর বাকিটুকু তো আপনারা জানেনই। বর্তমান আপনাদের সাথে কথা বলতে বলতে রাত প্রায় পেরিয়ে গেছে। এখন ঘুমিয়ে পড়ি, সকালে কথা হবে। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকলের জন্য নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে যায়। রাহুল নাস্তা রেডি করে তার আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় পরে নেয়। রাহুল যখন রুম থেকে বেরোতে যাবে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কিছু কথা শুনতে পায়। তখন রাহুল বলে, আচ্ছা আমি আসি। রাহুল কোনো কথা না বলে বাসা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এইদিকে জাহানারা বেগম ঘুম থেকে উঠে দেখতে পান নাস্তা টেবিলে আগেই থেকেই সাজানো। নাস্তা দেখে জাহানারা বেগম বুঝতে পারেন এটা রাহুলের কাজ। জাহানারা বেগম রাহুলকে পুরো বাসা খুঁজেও পেলেন না। জাহানারা বেগম তখন দেখতে পেলেন সদর দরজা খোলা। সিকিউরিটি গার্ডের থেকে জানতে পারেন রাহুল তাড়াহুড়ো করে বাসা থেকে একটি ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। জাহানারা বেগম এবার কিছু একটা চিন্তা করে দিশা রুমের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেলেন দিশা রুমের দরজা খোলা আর দিশা ঘুমাচ্ছে। দিশা রুমে ঢুকতেই দেখতে পেলেন সোফায় বালিশ আর কাঁথা পড়ে আছে। এবার জাহানারা বেগম দিশার কাছে গিয়ে দিশাকে ডাকতে থাকেন,
তখন দিশা ঘুমন্ত কি কণ্ঠে হয়েছে বলে মা? ওঠে, এত সকাল সকাল ডাকছো কেন? রাহুল কোথায়? আর বালিশ কাঁথা শোভায় কেন? আমি জানি না ওই ছোট লোকটা কোথায় চলে গেছে। তার মানে তুই ছেলেটার সাথে কিছু করেছিস, তাই না? দিশা তার মায়ের কথা শুনে এবার শোয়া থেকে উঠে বসে আর বলে, কই মা, আমি তো কিছু করিনি। আমাদের মাঝে তো কিছুই হয়নি। তাহলে বালিশ শোভায় কেন? আর রাহুল এত সকালে বের হয়ে গেল কেন? জানি না তো মা আমি। তাহলে রাহুলকে কল দে তাড়াতাড়ি। মা কিন্তু কি বললাম কি? আমি কি তোর বাবাকে বলবো? দিচ্ছি কল আমি। এইদিকে রাহুল এসে একটা গহীন জঙ্গলে গাড়ি দাঁড় করায় এবং একটা পুরাতন বাড়ির ভিতরে প্রবেশ করে একটা রুমে ঢোকে পরিত্যক্ত। আলমারিতে থাকা একটা সুইচে চাপ দিল আর সাথে সাথে একটা স্ক্যানারের সামনে চলে আসে। রাহুল সেখানে তার হাত রাখতেই আলমারির ভিতরে একটা দরজা খুলে গেল আর রাহুল সেখানে প্রবেশ করে। রাহুল ভিতরে গিয়ে কয়েকজনের সাথে কথা বলে একটা ব্যাগ দিয়ে আসে। রাহুল একটা পেনড্রাইভ নিয়ে ওই রুম থেকে বের হয়ে আসে। রাহুল গাড়ির কাছে আসতেই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় দিশা কল দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বলুন ম্যাডাম, কি হয়েছে? ফকি, কোথায় তুমি এখন? ম্যাডাম কি বলছেন কি? আপনার মাথা ঠিক আছে তো? আমি এই তো ফ্রেশ হয়ে এলাম। তুমি কোথায় আছো? বাসায় পেলাম না। ম্যাডাম কি হয়েছে? আপনি এমন কথা বলছেন কেন? আরে ছোট লোক, মা আমার সামনে। ও আচ্ছা, আমি একটু বাইরে আসছি, একটু পরে আসছি। দিশা ফোন কেটে তার মায়ের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলে ওঠে, মা রাহুল আসছে, একটু কাজে বাইরে গিয়েছিল। জাহানারা বেগম দিশার দিকে তাকিয়ে দিশার রুম থেকে বের হয়ে যান। আর দিশা তো রাহুলের ওপর চরমভাবে রেগে আছে। সবাই যখন রাস্তা করছিল তখনই রাহুল বাসায় ফিরে আসে। রাহুলকে বাসায় আসতে দেখে আরিফ চৌধুরী বলেন, রাহুল, কি ব্যাপার? এত সকালে কোথায় গিয়েছিলে? আরে ছেলেটা মাত্রই এলো। রাহুল, ফ্রেশ হয়ে আয় বাবা। রাহুল তার রুমে এসে ফ্রেশ হয়ে পেন ড্রাইভটা আলমারির একটা কোণে লুকিয়ে রেখে নিচে চলে যায়। রাহুল টেবিলে বসতে গিয়েও বসলো না, রাহুল দাঁড়িয়ে রইল। তখন জাহানারা বেগম বলেন, কি হলো রাহুল, দাঁড়িয়ে রইলে যে? আন্টি, আমার নাস্তা আমি টিভি দেখে দেখে করে নেব। সে কি কথা রাহুল? তুমি আমাদের বাড়ির জামাই, তুমি টিভি দেখে নাস্তা করবে কেন? সমস্যা নেই আঙ্কেল। এই, তোকে কি আমার এখন মারতে হবে? কেন? আমি আবার কি করলাম? দিশা আমাদের কি বলে ডাকে? মা বাবা, তাই তো? হুম, তাহলে আজকে থেকে তুইও আমাদের বাবা মা বলে ডাকবি। কিন্তু আর কোনো কথা নয়, এবার নাস্তা করতে বসো। রাহুলও আর কোনো কথা না বলে নাস্তা করতে বসে। নাস্তা শেষ করে সবাই যখন উঠতে যাবে তখন আরিফ চৌধুরী দিশা আর রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, রাহুল আর দিশা, আর 4 দিন পর তোমরা দুজনই গ্রামে চলে যাচ্ছ। হঠাৎ করে গ্রামে কেন বাবা? মেয়েরা বিয়ের পর স্বামীর বাড়িতে থাকেন, তাহলে তো তুমি তোমার স্বামীর সাথে স্বামীর বাড়িতে যাবে। বাবা আমি গ্রামে থাকতে পারবো না, আমি শহরেই থাকবো। আমার এসব গ্রামের পরিবেশ ভালো লাগবে না। গ্রামের গাইয়া ভূতেরা থাকে। আচ্ছা তাহলে আব্বু, আপনি আর আম্মু চলেন আমাদের সাথে আমাদের গ্রামে। কিন্তু এইদিকে তো অনেক কাজ আমার। 1 সপ্তাহ থেকে চলে আসবেন, তারপর না হয় আবার কাজে ব্যস্ত হয়ে যাবেন। ঠিক আছে, আমিও রাজি আছি। তাহলে 4 দিন পর আমরা যাচ্ছি সবাই। সবাই কথা বলছিল তখন বাসার ভিতরে প্রবেশ করে মিথিলা আর বলে, কোথায় যাওয়া হচ্ছে সবার? রাহুলের বাড়িতে। তাহলে আমিও যাব। আচ্ছা চলুন তাহলে, আর 4 দিন পর যাব আমরা। দিশা, তুই যাবি না? তুই তো জানিস মিথিলা, আই ডোন্ট লাইক ভিলেজ এনভায়রনমেন্ট। আই হেট ভিলেজ অ্যান্ড ভিলেজ এনভায়রনমেন্ট। তাহলে তুই তোর শহরে বসে থাক, আমরা ওইখানে গিয়ে অনেক মজা করব। বাবা মা, আজকে সন্ধ্যাবেলা আমার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, আমায় যেতে হবে সেখানে। রাহুলকে সাথে করে নিয়ে যাও। ও গিয়ে কি করবে ওখানে? তোমার স্বামী তোমার সাথে যাবে না তো মিথিলার সাথে যাবে নাকি? রাহুল যদি তোমার সাথে না যায় তাহলে তোমার বাসার বাইরে যাওয়া বন্ধ। দিশা সেখান থেকে তার রুমে চলে যায় মুখ ফুলিয়ে, আর রাহুল চলে যায় তার রুমে। রুমে গিয়ে রাহুল তার একটা ব্যাগ থেকে একটা ল্যাপটপ বের করে পেন ড্রাইভ কানেক্ট করে কয়েকটা ভিডিও দেখতে পায়। ভিডিওগুলো দেখে রাহুলের মাথা পুরো গরম হয়ে যায়। রাহুল ল্যাপটপ রেখে রুম থেকে বের হয়ে যায়। রাহুল নিচে এসে সবার সাথে আবার আড্ডায় ব্যস্ত হয়ে যায়।
এইদিকে কেউ একজন একটা সর্দার নামে পুরাতন আইডি দিয়ে একটা পোস্ট করলো ফেসবুকে। মেসেজটা এমন ছিল, আই অ্যাম দ্য কিং অফ মাই কিংডম, আই অ্যাম কামিং টু পুনিশ এভরিওয়ান, কামিং ইন বাংলাদেশ। মুহূর্তের মধ্যেই মেসেজটা দেখে অনেকের মাথা হ্যাং হয়ে যায়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের সকলের টনক নড়ে যায়। বস তার বসকে ফোন দিয়ে বলছে, ভাই আপনি কি কিছু দেখেছেন? কি হয়েছে? ভাই সর্দার ফিরে এসেছে। সর্দার কি? তোর মাথা ঠিক আছে? 3 বছর আগে যাকে নিজের চোখের সামনে মেরেছি সে বেঁচে যাবে কি করে? সর্দার নাকি ফিরে সে তার পুরাতন আইডি থেকে পোস্ট করেছে এবং সে বাংলাদেশে আসছে। আচ্ছা আমি দেখছি। এভাবে চলে যায় 15 দিন। সন্ধ্যাবেলা রাহুল আর মিথিলা নিচে রেডি হয়ে বসে আছে। দিশা দুপুরে এসে রাহুলকে বলে যায় রেডি হয়ে নিতে সন্ধ্যাবেলা। কিছু সময় পর দিশা ওয়েস্টার্ন পোশাক পরে নিচে আসে। তখন মিথিলা বলে, কি রে দিশা, কি পরেছিস এসব? তোকে এই পোশাকে অনেক খারাপ লাগছে। দিশা পোশাক চেঞ্জ করে আয়। ছোট, আমি আমার নিজের ইচ্ছে মতো চলাচল করব। এতে কারো কথা না বললে ভালো হবে। কিন্তু দিশা, মিথিলা ম্যাডাম বাদ দিন, যে নিজের ভালো বোঝে না তাকে বুঝিয়ে লাভ নেই। আর কোনো কথা না বলে সবাই বের হয়ে যায় বাসা থেকে। কিছু সময় পর সবাই পৌঁছে যায় বার্থডে পার্টির আয়োজন স্থানে। দিশা গাড়ি থেকে নেমে চলে যায় তার বন্ধুদের সাথে, আর মিথিলা আর রাহুল একসাথে চলে যায়। মিথিলা গিয়ে তার বান্ধবীদের সাথে রাহুলের পরিচয় করিয়ে দিল, তবে এটা বলেনি রাহুল বিবাহিত। দিশার সাথে কথা বলা বাদ দিয়ে সবাই এসে রাহুলের সাথে কথা বলতে লাগলো। আর কথা বলবেই বা না কেন, আজকে রাহুল একটা নীল শার্ট, তার উপর সাদা কোট পরেছে, আর সাথে চুলগুলো হালকা জেল দিয়ে ফুলানো। সব কিছু মিলিয়ে তামিল নায়কের মতো। সবার এমন ভাব দেখে দিশা রেগে আগুন হয়ে গেছে। দিশা সেখান থেকে একটু দূরে একটা টেবিলে বসে পড়ে। কেক কেটে সবাই অনেক মজা করলো। রাহুল টেবিলের এক কোণে বসে পড়ে। এইদিকে দিশা একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। আর দিশা বলতে গেলে পুরো পাগলের মতো অবস্থায় করেছে। সাথে অনেক ছেলেও দিশাকে ঘিরে নাচছে। এসব দেখে রাহুলের মেজাজ খারাপের চরম পর্যায়ে পৌঁছে যায়। হঠাৎ করে একটা ছেলে এসে দিশাকে খুব বাজেভাবে শরীরে স্পর্শ করছে। এটা দেখে রাহুল আর বসে থাকতে পারে না, গিয়ে ছেলেটাকে মারা শুরু করে। তখন দিশা রাহুলকে মারতে যাবে, তার আগেই দিশার গালে ঠস ঠস করে থাপ্পড় বসিয়ে দিল রাহুল। দিশা নির্শাগহস্ত কণ্ঠে বলে ওঠে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমায় থাপ আ দিশা পড়ে যায় রাহুলের উপর। রাহুল দিশাকে ধরে নিয়ে গাড়ির কাছে চলে যায়। মিথিলাও চলে আসে রাহুলের পিছু পিছু। দিশাকে ধরে মিথিলা পিছনে বসে পড়ে। বাসায় এসে গেলে রাহুল দিশাকে কোলে করে তার রুমে নিয়ে যাচ্ছিল। তখনই দিশা রাহুলের পুরো শরীরে বমি করে দিল। তারপরও দিশাকে তার রুমে রেখে দিয়ে রাহুল বাইরে চলে আসে, আর মিথিলা থেকে যায় দিশার সাথে। পরের দিন ভোরে রাহুল তার রুমে ঘুমিয়েছিল। তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে দেখতে পায় মিথিলা কল দিয়েছে। রাহুল তাড়াতাড়ি ফোন রিসিভ করে। তখন মিথিলা বলে, রাহুল? মিথিলা ম্যাডাম কি হয়েছে আপনার? রাহুল, বাবা নাকি স্ট্রোক করেছে। আমায় তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আচ্ছা আপনি চিন্তা করবেন না, আমি আসছি, আপনি নিচে আসুন। রাহুল তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে এসে মিথিলাকে নিয়ে বেরিয়ে পড়ে মিথিলার বাসার উদ্দেশ্যে। বাসায় এসে মিথিলার বাবাকে তাড়াতাড়ি করে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা তাড়াতাড়ি করে মিথিলার বাবাকে ভিতরে নিয়ে যায়। মিথিলা আর মিথিলার মা কান্না করছে। রাহুল দুজনকে শান্ত করার চেষ্টা করছে। 50 মিনিট পর ডাক্তার বের হয়ে বলেন, চিন্তার কোনো কারণ নেই, রোগী এখন ভালো আছেন। সঠিক সময় নিয়ে আসার জন্য কিছু হয়নি ওনার। মিথিলা আর মিথিলার মা কিছুটা শান্ত হন। রাহুল গিয়ে বাইরে থেকে সবার জন্য নাস্তা নিয়ে আসে। এইদিকে দিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে তার বিছানায় বসে পড়ে। দিশা আয়নার দিকে তাকিয়ে তার রুমের সব কিছু ভাঙা শুরু করে। দিশার রুম থেকে ভাঙা ভাঙির শব্দ শুনে তার বাবা মা তার রুমে চলে আসেন। তখন দিশাকে শান্ত করে বলে ওঠেন, কি রে মা, কি হয়েছে তোর? দিশামা শান্ত হ, তুই বল আমাদের কি হয়েছে। দিশা কোনো কথা বলছে না, শুধু কান্না করে যাচ্ছে। দিশা এক সময় চিৎকার দিয়ে নিজের চুল টেনে ধরে বসে পড়ে। দিশা তখন তার মা আর বাবাকে উদ্দেশ্য করে বলে, রাহুল কোথায়?
রাহুল তো মিথিলার সাথে খুব সকালে বের হয়ে গেছে। মিথিলার সাথে বের হয়েছে মানে? হ্যাঁ, মিথিলার সাথে বের হয়ে গেছে। আচ্ছা রাহুল আসুক বাসায়, তারপর না হয় সব জানতে পারবে। এখন তোমরা আমার রুম থেকে বের হয়ে যাও, আমি একা থাকবো। জাহানারা বেগম আর আরিফ চৌধুরী বের হয়ে যান দিশার রুম থেকে। এইদিকে রাহুল নাস্তা এনে মিথিলা আর মিথিলার মাকে খেতে বলে, কিন্তু তারা খাবে না। রাহুলের জোরাজোরির কাছে হার মেনে নাস্তা খেতে হলো দুজনকে। সারাদিন কেটে যায় এভাবে। সন্ধ্যাবেলা মিথিলার বাবা মা আর মিথিলাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে রাহুল বাসায় চলে আসে। বাসায় এসে রাহুল যখন রুমে যাবে তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে এসে রাহুল, রাহুলের তোকে তো গালে আমি নিজের ঠস ছেলের ঠস মতোই করে মনে থাপ্পড় করতাম। বসিয়ে তাহলে দিয়ে তুই বলে ওঠে, আমার মেয়ের জীবন নিয়ে এভাবে চিনিমিনি খেললি? তোকে সবার থেকে আলাদা মনে করেছিলাম, কিন্তু তুইও বাকি ছেলেদের মতো বের হলি। ছোট আপু, কি বলছো এসব তুমি? আমি কিছু বুঝতে পারছি না। রাহুল, তুমি আমাদের বিশ্বাসের প্রতিদান এভাবে দিবে আমরা কখনো ভাবতে পারিনি। ছোট আব্বু, ছোট আম্মু, কি বলছো তোমরা? কথাগুলো বলে আমি ম্যাডামের দিকে তাকালাম। দেখলাম ম্যাডামের চোখগুলো ফুলে আছে। আমি ম্যাডামের সামনে যেতেই ম্যাডাম আমার গালে তার পায়ের জুতা খুলে মারতে লাগলো আর বলতে লাগলো, আমি বাবাকে বলেছিলাম তোর মতো ছোট লোকের সাথে আমায় বিয়ে না দিতে, কিন্তু বাবা আমার কোনো কথাই শোনেনি। আসলেই তোর মতো ছোট লোকের কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হওয়ার। তুই আমায় বিয়ে করে আমার বান্ধবীর সাথে ফষ্টি নষ্টি করছিস, সাথে আরও মেয়েদের সাথেও, আবার সেগুলো ভিডিও করছিস। রাহুল কিছু বুঝতে পারছিল না, তাই আঘাতগুলো সহ্য করে নিচ্ছিল। তখন দিশার শেষ কথা শুনে বলে, ভিডিও মানে? তখন আরিফ চৌধুরী রাহুলের সামনে একটা ভিডিও দেখে বলেন, ঘরে বউ রেখে এসব করতে তোর লজ্জা করলো না? তুই কালকে সকালের ভিতর আমার বাসা ছেড়ে চলে যাবি, আর ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। ছোট আব্বু, ছোট আম্মু, আমার কথাটা শোনো একটিবার। আমি এরকম কাজ করিনি, কেউ আমায় ফাঁসিয়ে দিচ্ছে। কোনো কথা বলবি না ছোট লোক, আমার বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যা তুই। ছোট আব্বু, ছোট আম্মু, একটা কথা শোনো তোমরা। তোমরা যে কারণেই আমায় আঘাত করলে আর নানান কথা বললে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সত্যি, একদিন সবার সামনে আসবে। ডিভোর্স পেপার খুব তাড়াতাড়ি দিয়ে দেব আপনার মেয়েকে, আঙ্কেল। রাহুল কথাগুলো বলে সেখান থেকে তার রুমে চলে আসে। রুমে এসে তার সকল কিছু গুছিয়ে নিয়ে একটি ব্যাগে ঢুকিয়ে সবার জন্য একটা চিঠি লেখে বিছানায় শুয়ে পড়ে। রাত 3টায় রাহুল বাসা থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়ে। সকাল 11টায় বাসে এসে থামে সিলেট কদমতলী বাস স্ট্যান্ডে। বাস থেকে নেমে রাহুল একটা সিএনজি নিয়ে তার বাড়িতে চলে যায়। রাহুল গাড়ি থেকে নেমে তার বাসায় বেল বাজায়। কিছু সময় পর তার ভাবি এসে দরজা খুলে দিলেন। রাহুলকে দেখে তার ভাবি অনেক খুশি হলেন এবং সবাইকে ডাক দিলেন। রাহুলও হাসি মুখে বাসায় প্রবেশ করে। রাহুল বাসায় ঢুকে তার ভাতিজা আয়ানকে দেখতে পায় খেলা করছে। রাহুল আয়ানকে কোলে তুলে নিয়ে আদর করতে লাগলো। তখন রাহুলের বাবা আর ভাবি আছে। কি রে, তুই একা? বৌমা আসেনি? না, কেন আসেনি? আমাদের ডিভোর্স হয়ে যাবে তাই নিয়ে আসেনি। বিয়ে হয়নি 1 মাসও হলো না, আর ডিভোর্স হয়ে যাবে? আমি রুমে গেলাম, আর এই বিষয়ে কোনো কথা বলবেন না কেউ। আর তোমরা যদি বলো তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। রাহুল যখন কথা বলছিল তখন ভাবি রাহুলের চোখে পানি দেখতে পেলেন। রাহুল আয়ানকে কোলে করে নিয়ে তার রুমে চলে যায়। এদিকে সকালে জাহানারা বেগম রাহুলের রুমে গিয়ে রাহুলকে কোথাও দেখতে পেল না। তখন টেবিলের ওপরে একটা চিঠি দেখতে পান। চিঠিটা নিয়ে পড়তে লাগলেন। চিঠি। প্রিয় আন্টি আঙ্কেল, প্রথমেই বলছি আমায় ক্ষমা করে দিবেন। আপনাদের না বলে চোরের মতো চলে এলাম। অবশ্য আমি তো এখন খারাপ ও নিকৃষ্ট মানুষ হয়ে গেছি। আপনারা আমাকে নিজের ছেলের মতো আদর স্নেহ করেছেন, সেগুলোই কখনো বলতে পারবো না। আমি কখনো এমন কাজ করিনি যে নিজের কোনো বদনাম হবে বা আমার জন্য কারো জীবন নষ্ট হয়ে যাবে। তবুও আমি অপরাধ না করেও অপরাধ স্বীকার করে নিলাম। তাই চলে যাচ্ছি আপনাদের ছেড়ে অনেক দূরে। ম্যাডামকে কয়েকদিন পরেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ভালো থাকবেন আর আমায় ক্ষমা করে দিবেন। ইতি, খারাপ ছেলে রাহুল। চিঠি হাতে নিয়ে জাহানারা বেগম খাবার টেবিলে চলে আসেন। আরিফ চৌধুরী আর দিশা নাস্তা করছিল। তখন জাহানারা বেগম ধপ করে বসে পড়েন। কি হলো? রাহুল কোথায়? চলে গেছে। মানে? জাহানারা বেগম চিঠি এগিয়ে দিলেন। দিশা চিঠি নিয়ে
পরে মনে মনে খুব খুশি হলো। কেন জানি সে নিজের ভিতর অস্থিরতা অনুভব করছে। তখনই বাসায় বেল বেজে ওঠে। দিশা দরজা খুলে দেখতে পায় মিথিলা ও তার বাবা মা দাঁড়িয়ে আছে। দিশা একটু গম্ভীর কণ্ঠে ভেতরে আসতে বলে তাদের। দিশা, রাহুল কই রে? বাবা আর মা রাহুলের সাথে কথা বলার জন্য রাত থেকে অস্থির হয়ে আছে। কেন ওর সাথে কথা বলবেন ওনারা? আরে কালকে রাহুল না থাকলে আমার বাবাকে হয়তো আমি ফিরে পেতাম না। রাহুল কালকে আমার ভাইয়ের দায়িত্ব পালন করেছে। মানে? আসলে গতকাল খুব ভোরে মা ফোন দিয়ে বললেন বাবা স্ট্রোক করছে। আমি কি করব বুঝতে পারছি না। তারপর রাহুলকে বলি আমি সব কিছু। তারপর রাহুল আর আমি বাবাকে নিয়ে হাসপাতালে চলে যাই। কালকে সারা দিন রাহুল আমাদের জন্য অনেক কিছু করেছে, তাই তো বাবা সকাল হতেই চলে আসে। কিন্তু রাহুল তো এখানে নেই, ও চলে গেছে। চলে গেছে মানে? আসলে কালকে রাতে রাহুল আমার অনুমতি ছাড়া আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে, তাই ওরে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছি। তুই বুঝলি কি করে? আমার কাপড় ঠিক ছিল না, আর পার্টির পোশাক পরেছিলাম, কিন্তু আমার গায়ে নাইট ড্রেস ছিল। তুই কি মানুষ দিশা? কালকে সারা রাত আমি তোর সাথে ছিলাম। তুই নেশাগ্রস্ত অবস্থায় রাহুলের সমস্ত শরীরে বমি করে দিয়েছিলিস, সাথে তোর নিজের পোশাকেও। তারপর তোকে রাহুল বাসায় নিয়ে এসে রুমে রেখে যায়, আর আমিই তোর পোশাক আর আমিই তোর কাপড় চেঞ্জ করে দিয়েছিলাম। কি? হ্যাঁ। তাহলে এই ভিডিওগুলো কি? ভিডিওগুলো জানি না, তবে আমি জানি আমার ভাই এমন কোনো কাজ করবে না কখনো। তোমার ভাই মানে? হ্যাঁ, রাহুল হলো আমার মামাতো ভাই। দিশাকে আজ থেকে 3 বছর আগে আমার বার্থডে পার্টিতে দেখে রাহুলে ভালো লেগেছিল, আর তখন ভাইয়া আমায় বলেছিল। তারপর ভাইয়া ছদ্মবেশে আপনাদের এখানে কাজে আসে। ভাইয়া তোকে চিঠি লিখতো প্রতিদিন, আর সেই চিঠিগুলো আমি তোকে নিয়ে দিতাম। ভাইয়া তোকে সরাসরি বলতে চায়নি সে তোকে ভালোবাসে, কারণ তুই যদি মানা করে দিতি। তাই ভাইয়া চেয়েছিল তোর মনে তার নিজের জন্য জায়গা করে নিয়ে তোর সামনে আসবে। কিন্তু একদিন সাকিব সামনে চলে আসে আর বলে সে চিঠিগুলো দিয়েছে, আর তুইও সাকিবকে হ্যাঁ বলে দিস। ভাইয়া তোকে এতই ভালোবাসতো যে তোর শত অপমান সহ্য করে এই বাড়িতে 2 বছর কাটিয়ে দিল। তবে ভালো করেছিস তুই ভাইয়াকে এইরকম একটা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়ে। তুই মিথ্যা বলছিস তাই না মিথিলা? নিজের ভাইকে বাঁচানোর জন্য তোর কাছে কি এমন প্রমাণ আছে যে তোর ভাই নির্দোষ? প্রমাণ? এই দেখ ছবিগুলো। ভাইয়া তো তোকে এগুলো দিত। আমি তোকে অনেকবার বুঝিয়েছিলাম, কিন্তু বুঝতেই চাসনি। আর আমার ভাইয়া কোনো ছোট লোক না। আমার ভাইয়া একজন বিসিএস ক্যাডার। তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। ভালো থাকিস। আর আমি ভাইয়াকে বলবো তাড়াতাড়ি করে তোকে ডিভোর্স দিয়ে দেওয়ার জন্য। তোর থেকে অনেক ভালো মেয়ে দেখে আমার ভাইয়ের বিয়ে দেব। বাবা মা চলো এখান থেকে। আর 1 মিনিটও না। মিথিলা, চুপ মিস দিশা, এনাফ ইজ এনাফ। তুই আমার ভাইকে মেরে ফেলতে চেয়েছিলি দিশা। তুই এতটা অহংকারী হয়ে গিয়েছিলি যার জন্য গুন্ডা পাঠিয়ে আমার ভাইকে মারলি। আমার ভাইয়ের 2টা হাতে জ্বলন্ত রড ঢুকিয়ে দিলি, সাথে বিষাক্ত বিষও দিয়েছিলি। জানিস এত কিছুর পরও ভাইয়া কাউকে কিছু বলেনি, কারণ ভাইয়া তোকে ভালোবাসে দিশা। আর তুই কি করলি? বাহ দিশা বাহ। দিশা গুন্ডা দিয়ে মেরেছিল মানে? দিশা যখন জানতে পারলো রাহুল সাকিবের কথা আপনাকে বলেছে, সেটা শুনেই দিশা এমন একটা কাজ করে। তুই চিন্তা করতে পারিস আমার ভাইয়া তোকে কতটা ভালোবাসে, যে নিজের জীবনের কথা চিন্তা না করে প্রিয় মানুষটার এমন ঘৃণিত কাজের জন্য কাউকে বলেনি। আমাকেও বলতে চাইনি, কিন্তু আমি ভাইয়ার থেকে তার ভালোবাসার কসম দিয়ে কথাটা জানতে পেরেছি। মিথিলা কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আরিফ চৌধুরী আর জানারা বেগম নিশ্চুপ হয়ে বসে আছেন। তারা রাহুলের সাথে কালকে যে ব্যবহার করেছেন, এরপর তারা আর কিছু বলবেন কি করে?
দিশা মিথিলার মুখে সব শুনে স্তব্ধ দিশা মিথিলার মুখে সব শুনে নিস্তব্ধ হয়ে যায়। দিশা তার রুমে চলে যায়। দিশা রুমে গিয়ে কি করবে বুঝতে পারছে না। দিশা রুমে গিয়ে চিঠিগুলো বের করে জ্বালিয়ে দিল। দিশার যেন কান্নার বেগ বাড়তে লাগলো। এইদিকে রাহুল নিচে এসে খাওয়া দাওয়া করে আয়ানকে নিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ ভাবি এসে রাহুলের পাশে দাঁড়ান। তখন রাহুল বলে, ভাবি কিছু বলবেন? তোর কি হয়েছে আমায় বল। তুই গেলি হাসি মুখে আর ফিরলি কালো মুখে। ভাবি সব কিছু বললাম ভাবিকে। এখন কি করবি? ডিভোর্স হয়ে যাবে। রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে কিছুটা দূরে চলে যায়। কিছু সময় পর কথা বলে রাহুল তার ভাবির কাছে চলে আসে। তখন ভাবি বলে, কে কল দিয়েছিল আর কোথায় যাবি? পুরানো কিছু আগাছা পরিষ্কার করতে। আগাছা পরিষ্কার করার সময় হয়ে গেছে। রাহুল তুই কিন্তু। ভাবি তুমি তো সবই জানো, তাহলে আর কিছু বলবে না প্লিজ। কবে যাবি তুই? আজকে রাতে যাব। আচ্ছা। রাতের বেলা রাহুল তার ভাবিকে বলে বেরিয়ে পড়ে তার কাছে। রাহুল পুরাতন জঙ্গলের ভিতর বাড়িতে প্রবেশ করে তার গুপ্ত জায়গায় চলে যায়। সেখানে গিয়ে রাহুল সবার সাথে কথা বলে সবাইকে নিয়ে কিছু সময় পর রেডি হওয়ার জন্য বলে। তার নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ভাই আর মায়ের ছবির দিকে তাকায় আর মা আর ভাইয়ের সাথে কাটানো সময়গুলো মনে করে রাহুলের চোখ ভিজে ওঠে। বাবা ভাইয়া, তোমাদের খুনিদের আমি খুঁজে পেয়ে গেছি এবং খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আজকে একজনের জীবনের শেষ দিন হতে চলেছে। আমায় তোমরা আশীর্বাদ করো শুধু। রাহুল তার টিমের সবাইকে নিয়ে বেরিয়ে পড়ে একটা ফ্যাক্টরির উদ্দেশ্যে। ফ্যাক্টরিতে পৌঁছে কোনো কথা ছাড়াই গুলি করতে লাগে। মুহূর্তের মধ্যেই ফ্যাক্টরি পরিণত হয় শ্মশানে। রাহুল ফ্যাক্টরি থেকে কিছু কাগজ নিয়ে বের হয়ে যায় এবং বোম মেরে ফ্যাক্টরি উড়িয়ে দিল। রাহুল সবাইকে চলে যেতে বলে রাহুল চলে যায় তার বাড়িতে। রাহুল বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নিউজে বলছে, কয়েকদিন আগের সর্দারের পোস্টটা তাহলে সত্যি হলো। সর্দার তার আগমনের চিহ্ন দিয়ে দিয়েছে। কালকে রাতে একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে তৈরি হওয়া বিষাক্ত কেমিক্যালের মেশিনও সকল লোকদের হত্যা করেছে সে। সর্দারের নেক্সট টার্গেট মাফিয়া কিং টনি ভাই। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয় গ্রামের দিকে। রাহুল তার বাজারে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার সব বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। রাহুলও তাদের সাথে আড্ডায় যোগ দিল। এইদিকে দিশা সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে সবার সাথে আড্ডায় বসে সবাই কথা বলছে, হাসাহাসি করছে। কিন্তু দিশা কেন জানি হাসতে ভুলে গেছে। তার মনে হচ্ছে তার কাছ থেকে কিছু একটা হারিয়ে গেছে। সব মিলিয়ে দিশার সব কিছু বিরক্ত লাগছে। দিশা কোনো কথা না বলে বাসায় চলে আসে। বাসায় এসে নিজের রুমে গিয়ে বসে পড়ে। দিশা কি করবে বুঝতে পারছে না। এভাবে কেটে যায় 10টা দিন। এই 10 দিনে দিশা বুঝতে পেরেছে রাহুল তার সাথে মিশে গেছে। দিশা রাহুলকে ছাড়া থাকতে পারবে না। দিশা প্রতি মুহূর্তে রাহুলকে মিস করতে লাগলো। দিশা বুঝতে পারছে না কি করবে। আমার এমন কেন হচ্ছে? আমি তো রাহুলকে সহ্য করতে পারি না। তাহলে কেন রাহুলের কথা আমার বারবার মনে হচ্ছে? আচ্ছা, তাহলে আমি কি রাহুলকে ভালোবেসে ফেললাম? হ্যাঁ, হয়তো আমি রাহুলকে ভালোবেসে ফেলেছি। দিশা ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে যাবে, তখনই আরিফ চৌধুরী বলেন, কোথায় যাচ্ছ তুমি? বাবা, মিথিলার কাছে যাচ্ছি। কেন? বাবা, আমায় রাহুলের কাছে যেতে হবে। কেন ছেলেটাকে আবার মারবি? আমার এমন কাজের জন্য ক্ষমা চাইতে হবে। কিন্তু রাহুল তো ডিভোর্সের কাগজ পাঠিয়ে দিয়েছে। এই যে কাগজ। দিশা কাগজটা ভালো করে একবার দেখে কাগজটা ছিঁড়ে ফেলে আর বলে, আমি এই ডিভোর্স মানি না, আমি গেলাম। দিশা মিথিলার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দিশা মিথিলার বাসার সামনে এসে বেল বাজায়। কিছুক্ষণ পর মিথিলা এসে দরজা খুলে দিল। দিশা মিথিলার হাত ধরে বলে ওঠে, দোস্ত, তুই আমায় ক্ষমা করে দে। তুই আমায় রাহুলের কাছে নিয়ে চল প্লিজ। কেন? আর কিছু বাকি আছে যা তুই আমার ভাইয়ার সাথে করিসনি? না, এখন প্রাণে মেরে ফেলবি। দোস্ত, তুই এত নিষ্ঠুর হোস না। আমি তোর পায়ে পড়ি, প্লিজ তুই আমায় নিয়ে চল। আমি এই কয়েকদিনে বুঝতে পেরেছি রাহুল আমার কতটা জুড়ে আছে। আমি পারবো না আমার ভাইয়াকে আর কষ্ট পেতে দিতে। এখন গিয়ে বন্ধুত্ব করবি, তারপর আবার আঘাত করবি।
তার চেয়ে ভালো হবে তুই সরে দাঁড়া আমার ভাইয়ার জীবন থেকে। একটা ছেলে কতটা ভালোবাসলে নিজের আলিশান বাড়ি ছেড়ে তোদের বাসায় চাকরের কাজ করে। তোর ভালোবাসা লাগবে না আমার ভাইয়ের, যা তুই এখন। কি বলবো আমি বুঝতে পারছি না। আমি পাথরের ন্যায় শক্ত হয়ে গেলাম। মিথিলা যখন আমার সামনে থেকে চলে যাবে তখন আমি মিথিলার পায়ে জড়িয়ে ধরে কান্না করে বললাম, আমায় একটু দয়া কর তুই। আমি আমার ভুল বুঝতে পারছি। আমায় একটিবার ক্ষমা করে দে তুই, প্লিজ মিথিলা, প্লিজ। মিথিলার বাবা মা এসে বলেন দিশাকে যেন রাহুলের কাছে নিয়ে যায়। মিথিলা দিশাকে তার পা থেকে তুলে বলে, এবার কিন্তু তোর শেষ সুযোগ। এরপর আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলে তোর খবর আছে কিন্তু। তবে আমি জানি না ভাইয়া তোকে ক্ষমা করে দিবে কিনা। আজকে মামা কল দিয়েছিল, আজকে ভাইয়াকে দেখতে মেয়ে পক্ষ আসবে। হ্যাঁ, কথা দিলাম এমন কাজ আর কখনো করব না, কখনো হবে না। আমি বেঁচে থাকতে তাহলে চল। কালকে আমরা সবাই যাব, তুইও কালকে আঙ্কেল আন্টিকে নিয়ে আমাদের বাসায় চলে আসিস। আচ্ছা। দিশা খুশি মনে বাসায় চলে আসে, কিন্তু মিথিলার শেষের কথা শুনে তার কেমন জানি ভয় হতে লাগলো। এইদিকে রাহুল বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসে। রাহুল তার ল্যাপটপে বসে কাজ করছিল। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন হাতে নিয়ে দেখতে পায় আননোন নাম্বার। রাহুল ল্যাপটপের সাথে ফোন কানেক্ট করে দেখতে পায় টনি ভাই নামে সেভ করা। রাহুল ফোন রিসিভ করে বলে, জেনে গেছিস তাহলে তোর ভাই আমার হাতে? দেখ, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। তুই এবং তোর ভাই মিলে আমার মা আর ভাইকে মেরেছিস। তখন মনে ছিল না? এবার দেখবি ভাই হারানোর ব্যথা কেমন হয়। দেখ তুই কি এবার দেখবি তোর কি হয় সামনে। তোর সাথে অনেক হিসাব পরিষ্কার করার বাকি আছে টনি। তোর পরিবারের সবাইকে শেষ করে দিব আমি। আচ্ছা কর, কালকে তোকে দেওয়ার জন্য একটা পার্সেল রেডি রেখেছি। পার্সেল ডেলিভারি টাইম 12টা 30 মিনিট। রাহুল ফোনটা কেটে দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে যায়। আর টনি ভাই কল দিল তার লোককে। হ্যাঁ ভাই বলেন। আমি ওর পরিবারের ইনফরমেশন চাই। আমি জানি আমার ভাইকে আমি বাঁচাতে পারবো না, তার চেয়ে ওর পরিবারের সবাইকে শেষ করে দিব আমি। বস, আমি কিছুক্ষণের মধ্যেই আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আর শোন, সাবধানে থাকবি। ভাই। ওই বস যখন ফোন রেখে বের হতে যাবে তখনই কয়েকজন এসে বসকে ধরে নিয়ে যায়। রাত 12টা। রুমের ভেতর থেকে বস চিৎকার করছে, কিন্তু কেউ শুনছে না। 12টা 10 রুমে প্রবেশ করে রাহুল রূপী ভয়ঙ্কর হায়েনা সর্দার। বস তখন বলে, দেখো সর্দার, আমায় ক্ষমা করে দাও। তুমি চাইলে আমি টনির সকল ইনফরমেশান তোমাকে দিয়ে দেবো, তবু আমাকে ছেড়ে দাও। আমার মাও তো তোদের আমার ভাইকে ছেড়ে দিতে বলেছিল, কিন্তু তোরা ছেড়ে দিয়েছিলি কি? আমার অনেক বড় ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। ভালো থাকিস, আর ক্ষমা আমার ভাই আর আমার মার কাছে গিয়ে চেয়ে নিবি। রাহুল কথাটা বলে একটা কোপে শরীর থেকে মাথা আলাদা করে দিল। বসের প্রাণ পাখি উড়াল দিল ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে। এই, এটা টনির ঠিকানায় ডেলিভারি দিয়ে আয়, ডেলিভারিতে যেন কোনো সমস্যা না হয়। রাহুল কথাটা বলে সেখান থেকে বের হয়ে যায়। রাহুল গাড়ির কাছে এসে তার ফোন বের করে কল দিল টনির নাম্বারে। টনি, পার্সেল রেডি করে দিয়ে আসলাম, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি পেয়ে যাবি, অপেক্ষা কর। তুই কিন্তু বুঝতে পারছিস না তুই কার সাথে পাঙ্গা নিচ্ছিস। আমি হলাম এই পুরো মাফিয়া ওয়ার্ল্ডের কিং। দ্য প্লে ফ্রম ওয়েস্ট টাইম, দিস ইজ টার্ন মুভিং ব্রেক এন্ড স্টার্ট নেক্সট। রাহুল কথা বলেই ফোন রেখে দিল। রাহুল বাসায় এসে ফোন হাতে নিয়ে তার পুরাতন সিম অ্যাক্টিভ করে। তখন রাহুল দেখতে পায় দিশা, মিথিলা, আঙ্কেল, আন্টির নাম্বার থেকে অনেক কল এসেছে। রাহুল অবাক হয়ে যায় দিশার নাম্বার থেকে কল আসা দেখে। হঠাৎ করে মেসেজের দিকে নজর পড়ে। তখন রাহুল দেখতে পায় দিশার নাম্বার থেকে 350+ মেসেজ এসেছে, যার সব কয়টি সরি লেখা। রাহুল হালকা একটা হাসি দিয়ে পুরাতন সিম অ্যাক্টিভ করে ঘুমিয়ে পড়ে। এই দেখে দিশার ঘুম আসছে না, কারণ কালকে কি হবে সেটা ভেবে। রাহুল যদি তাকে ফিরিয়ে দেয়, রাহুল যদি আবার বিয়ে করে নেয়, রাহুল যদি তার সাথে খারাপ ব্যবহার করে,
এসব চিন্তা করতে করতে দিশা ঘুমিয়ে পড়ে। পরের দিন দিশা খুব ভোরে ঘুম থেকে ওঠে, তার মা বাবাকে রেডি করিয়ে তাড়াতাড়ি করে মিথিলার বাসায় চলে যায়। তারপর সবাই মিলে রাহুলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। রাহুল ঘুম থেকে উঠে তার বাবার সাথে চলে যায় একটা কাজে। দুপুরবেলা বাবা ছেলে বাসায় ফিরে খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাহুল রুমে এসে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা বুকে ভারী কিছুর ভরে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল চোখ খুলে সামনে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, ভূত! দূর, ভূত হবে না। পেতনি ভাবি, পেতনি, বাঁচাও, বাঁচাও। এই এই চুপ, একদম চুপ। এ কি, পেতনি দেখছি যে আমায় চুপ করতে বলছে। ভাবি, ওই তোরে না বলছি চুপ করতে, কথা বলেছিস কেন? ও সরি, হাত সরিয়ে নিলাম রাহুলের মুখ থেকে। জোরে জোরে শ্বাস নিয়ে বললাম, এই কে আপনি? আমার রুমে কি? আর এই ডাইনি বেশি কেন? কি বললি আমি ডাইনি? মানে তাড়াতাড়ি করে আমি নিজের হাতে চিমটি কেটে দেখলাম, না এটা তো সত্যি। এই আপনি এখানে কি করে, কি জন্য এসেছেন? রাহুল, আমি আমার আগের কাজের জন্য সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি না জেনে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আপনাকে এখানে নিয়ে আসছে কে? আমি তো আপনাকে ডিভোর্স লেটার দিয়ে দিছি, তাহলে এখানে আসছেন কেন? আমি আসছি তোমার স্ত্রীর অধিকারে, আমি মানি না এইসব ডিভোর্স। দেখুন, এসব না বলে সন্ধ্যার 6টার ট্রেনে ধরে চলে যাবেন আপনার বাসায়। আমি যাব না, আমি এখানে থাকার পারমিশন পেয়ে গেছি। কে দিয়েছে এখানে আপনাকে থাকার পারমিশন? আমার শ্বশুরমশাই দিয়েছেন। বাবা, ভালো হয়েছে, আপনি থাকুন, আমি চলে যাব কালকে এখান থেকে। রাহুল, এইদিকে আয় বাবা। হ্যাঁ আঙ্কেল। আমাদের ক্ষমা করে দে বাবা, আমরা না বুঝে ওই দিন তোর সাথে বাজে ব্যবহার করেছি, তোর গায়ে হাত তুলেছি। আরে আঙ্কেল, আমি তেমন কিছু মনে করিনি। হ্যাঁ সত্যি বলছিস তো তুই? আন্টি। তাহলে আমাদের আন্টি আর আঙ্কেল বলছিস কেন? সরি ছোট আব্বু, ছোট আম্মু, তোমাদের নিয়ে এলো কে? আমি ভাইয়া। তাই তো বলি, এই কাজ তোর মতো ফাজিলের দ্বারা সম্ভব। মাথা ফাটিয়ে দেব তোর। তোর কোলে আমার ভাতিজা কেন? দে আমার কাছে দে তুই। বলেই হলো। হয়েছে, দুজনেরই এপার। আচ্ছা আমি আসি, তোমরা বসে কথা বলো। কোথায় যাবি ভাইয়া? হুম। বাজারে। বাজারে না, ডলির সাথে দেখা করতে। ফাজিল একটা থাপ্পড় দিমু। ডলি তোর চেয়ে অনেক বড়। হঠাৎ করে আমার ফোন বেজে ওঠে, আমি বের করে দেখলাম ডলি কল। তাহলে সত্যি বললাম আমি? মাত্র 3 বছরের বড়। হ্যালো ডলি, বল। হ্যাঁ আসছি। মিথিলা, এই ডলি কে রে? ডলি হচ্ছে ভাইয়ার বান্ধবী। ডলি আপু ভাইয়াকে পছন্দ করে। রাহুল? জানি, তবে ভাবি বলতে পারে। ভাবি, ডলি আর রাহুল? ডলির সাথে রাহুলের বিয়ে ঠিক হয়েছে দিশা। কিন্তু রাহুল আর দিশার তো ডিভোর্স হয়নি, তাহলে? আমি রাহুলকে বলেছিলাম, কিন্তু রাহুল বলল ডিভোর্স হয়ে গেছে আর ডলিকে নিয়ে আজকে শপিংয়ে যাবে বলছিল। আমি বেঁচে থাকতে রাহুলকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। এখন আর এসব বলে কি হবে? সময় মতো তো আর তার মূল্য দিতে পারিসনি, তার চেয়ে চল বাসায় চলো। না বলছি না, না আমি এখানে থাকবো। আমি আমার অধিকার ছেড়ে কোথাও যাচ্ছি না। মারে, এখান থেকে কোনো লাভ হবে না কি তোর? শুধু শুধু কষ্ট পাবি। আমার ভালোবাসা, আমার স্বামী অধিকার ফিরে পাওয়ার জন্য কষ্ট পেতেও রাজি আছি। রাতে যখন রাহুল বাসায় ফিরে তখন দিশা দেখতে পায় রাহুলের হাতে শপিং ব্যাগ। রাহুল দিশার দিকে তাকিয়েও না তাকানোর ভান করে রুমে চলে যায়। দিশা রাহুলের পেছন পেছন রুমে যায় আর বলে, কোথায় ছিলে আর হাতে ব্যাগ কিসের? যেখানে ইচ্ছে ছিলাম, তাতে আপনার কি? আপনাকে না বলছি আপনার বাসায় চলে যেতে? আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। কে স্বামী? কিসের স্বামী? তুমি আমার স্বামী। ফালতু কথা বাদ দিয়ে এখান থেকে বের হয়ে যান, ভালোই ভালো বলছি। না যাব না বলছি আমি। ঠাস ঠাস, আমার মুখের উপর কথা বলছিস তুই? রাহুল! কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে যায় এক্ষুনি। দিশা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়। দূর থেকে রিয়াদ চৌধুরী আর জাহানারা বেগম সব কিছু দেখছিলেন আর চোখের জল ফেলছিলেন। তখন রিয়াদ চৌধুরী বলেন,
সবই কপাল। মেয়েটা ছেলেটাকে কম কষ্ট দেয়নি। এবার বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। মেয়েটার জীবন এভাবে ধ্বংস হয়ে যাবে আর আমরা মা বাবা হয়ে তা দেখে যাব? কোন মুখে তুমি তোমার মেয়ের হয়ে কথা বলবে বলো? মেয়েটা আর একটু হলে একটা ছেলেকে পঙ্গু করে দিত। তুমি বুঝতে পারছো না কেন? মেয়েটার কান্না আমি যে সহ্য করতে পারছি না। এদিকে তার ডন বসের জানাজা থেকে এসে এক নাগারে ড্রিঙ্কস করে যাচ্ছে, কিন্তু কিছুতেই তার নেশা হচ্ছে না। টনি তার ভাই সাকিবের ছবির দিকে তাকিয়ে বলছে, সাকিব ভাই আমায় ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না, জানি না তুই বেঁচে আছিস কিনা। আমায় ক্ষমা করে দিস ভাই, তবে কথা দিচ্ছি ওই সর্দারকে আমি শেষ করে দেব। সাকিব চিৎকার করছে, কিন্তু তার চিৎকার দেওয়ালে আঘাত পেয়ে আবার ফিরে আসছে। হঠাৎ করে দরজা ঠেলে ভিতরে রাহুল প্রবেশ করে। রাহুলকে দেখতে পেয়ে সাকিব বলে ওঠে, রাহুল তুই? সর্দার বল। কি কি- কি তার মানে তুই সর্দার? হ্যাঁ, আমি সর্দার। তুই আর তোর ভাই মিলে আমার ভাই আর মাকে মেরেছিস, সাথে আমার ভালোবাসাকে আমার থেকে দূর করেছিস। এবার তোকে আমি দুনিয়া থেকে বিদায় করব। দেখ, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দে। আমি আমার সকল কাজের জন্য অনুতপ্ত। আমি সব কিছু স্বীকার করে নিশ্চিত। আমার আদালতে আমি কাউকে ছাড় দেই না, তোরও কোনো ছাড় নেই। যা, তুই চলে যা, খুব তাড়াতাড়ি তোর ভাইকেও পাঠিয়ে দেব। কথাটা বলে রাহুল তার পিস্তলের সকল গুলি সাকিবের শরীরে ঢুকিয়ে দিল আর তার লোকদের বলল লাশটা যেন টনির ঠিকানায় পৌঁছে যায়। রাহুল বাসায় চলে যায়। রাত 8টা। টনি বসে আছে তার ভাইয়ের প্রাণহীন হিম শীতল দেহের কাছে। টনির চোখ থেকে পানি ঝরছে আর মনের ভেতর আগুন দাউ দাউ করে বাড়ছে। টনির সমস্ত লোকেরা এসে জমা হয় তার বাড়িতে। এইদিকে রাহুল বাসায় ফিরে ফ্রেশ হয়ে এসে সবার সাথে কিছু সময় আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। রাহুল সবেমাত্র বিছানায় শুয়েছে, তখনই দিশা রুমের দরজা ঠেলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রাহুল সামনে তাকিয়ে দিশাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার, আপনি আমার রুমে কেন? আমার জামাইয়ের রুমে আমি থাকবো না তো কে থাকবে? জামাই মানে? আপনাকে বললাম না আমাদের ডিভোর্স হয়ে গেছে? আমার আগের কাজের জন্য আমি ক্ষমা চেয়েছি তো, তাহলে কেন এমন করছো? আপনি অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, শুধু শুধু ঝামেলা করছেন কেন? আমি যাব না, আমি এই রুমেই ঘুমাবো। দিশা কথা বলে যেই বিছানায় উঠতে যাবে তখনই রাহুল দিশার গালে ঠস ঠস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, বিছানায় উঠছেন কেন? তাহলে কোথায় ঘুমাবো আমি? আর তুমি আমায় মারলে? মাটিতে বা বেলকনিতে ঘুমাতে পারেন, এটা কেবল শুরু, গুনে গুনে হিসাব হবে। বাইরে তো অনেক ঠান্ডা, তাহলে আমি ঘুমাবো কি করে? সেটা আমি কি করে বলবো? আচ্ছা। দিশা যখন বালিশ নিয়ে ব্যালকনিতে যাবে তখন রাহুল দিশাকে থামিয়ে দিয়ে বলে, থাক, আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাবো। আমি তো আর অমানুষ না। এক বিছানায় ঘুমালে কি হবে? ওই যে ছোট লোক মানুষ আমি। রাহুল সোফায় গিয়ে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে আর দিশা তাকিয়ে আছে রাহুলের দিকে। রাহুল মাঝরাতে কান্নার শব্দ শুনতে পায়। রাহুল তাকিয়ে দেখতে পায় দিশা কান্না করছে। তখন রাহুল বলে, আবার যদি কান্নার শব্দ আমার কানে আসে তাহলে লাথি দিয়ে রুম থেকে বের করে দেব, যত স্বপ্নে কামো। দিশা কান্না বন্ধ করে শুয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল নাস্তা করে বের হয়ে যায় বাসা থেকে। দিশা ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে ভাবিকে বলে, আচ্ছা ভাবি, মানুষ ভুল করে ক্ষমা চাইলে তো তাকে ক্ষমা করে দেয়, তাহলে তোমার ছোট ভাই আমায় ক্ষমা করছে না কেন? হ্যাঁ, রাহুল নিজেই সব কিছু ঠিক করেছে। জানিস দিশা, আমরা যাকে বেশি ভালোবাসি তার উপরেই কিন্তু রাগ অভিমান করি। রাহুলেরও তেমনই হয়েছে। আমি কি করব এখন? রাহুলের সাথে সব কিছু জোর করে করবি। যদি কি না করতে বলে সেটা করবি, সবসময় রোমান্টিক মুডে থাকবি। আচ্ছা। দিশা ভাবির কথা অনুযায়ী কাজে নেমে পড়ে। কয়েকদিন রাহুল একটু রাগ দেখালেও এরপর আর দেখাতে পারেনি। রাহুল একটা রুমে বসে বাইরে থেকে আসা তার লোকদের একটা ছবি দিয়ে বলে, এই ছবির অমানুষটাকে আমার আস্থানে নিয়ে আসবি। তোরা এর সাথে কিছু করবি না, যা করার আমি করব সব। টনি তার ছেলের কবর দিয়ে এসে
তার সমস্ত লোকের উদ্দেশ্যে বলে ওঠে। কি হচ্ছেটা কি? রাহুলের গলা চেপে ধরলাম, বললাম, চুপচাপ বসে থাকো, না হলে এর পরিণাম খুব খারাপ হবে। আমি এখন তোমার বুকে ঘুমাবো। যদি আমার ঘুমানোয় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু বাসর করে নিব। মনে মনে বললাম, কি মেয়ে রে বাবা, সাক্ষাৎ ডাইনি। আমার বুকে ঘুমাবে, অথচ আমায় কয়েকদিন আগে সহ্য করতে পারতো না। আক্ষুস, দাদা একটা কথা ঠিকই বলেছিল, মেয়েদের মন বোঝা নয় রে, সোজা। কি বলছিস? আমি শুনছি কিন্তু। আর কিছু বলছি না, আপনি ঘুমিয়ে পড়ুন। একবার ছাড়া পাই তাহলে বুঝবি ডাইনি বেডি, আরও অনেক কষ্ট দেবো তোকে। দেখি কেমন সহ্য করতে পারো শোনা। এই তোরা কে? আমাকে কেন নিয়ে আসছিস কেন? তোরা চিনিস আমি কে? তখন রাহুল রুমে প্রবেশ করে। তুই হলি গলির কুকুর। তুই কি বলছিস? ভেবে বলছিস তো? আরে তোর মতো কুকুরকে কিছু বলতে হলে ভেবে বলতে হবে নাকি? এই তুই কে রে? তখন থেকে তুই তুই করে বলছিস। দেখবি আমায় তুই? হ্যাঁ। দেখলে তো প্যান্ট ঢিলে হয়ে যাবে রে। এই কুত্তার বাচ্চা, সামনে এসে কথা বল সাহস থাকলে। সব কয়টাকে মেরে এখানে পুঁতে রেখে দেবো। তাই নাকি রে? এখানে পুঁতে ফেলবি? রাহুল এই কথা বলে সামনে এগিয়ে যায়। রাহুলকে দেখে টনির চোখ বড় হয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন রাহুল বলে, কি রে নে, আমায় পুঁতে ফেলবি না? পুঁতে ফেল আমায়। সর্দার? রে, আমায় মারার জন্য যাদের পাঠিয়েছিলি তাদেরকেও আমি তোর ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়েছি। এবার তোর পালা, তোকেও পাঠিয়ে দেব তোর ভাইয়ের কাছে। তুই এখন বেঁচে আছিস? তোকে তোর ভাই এসিপি রাজ আর তোর মাকে না মেরে ফেলছিলাম, তাহলে বেঁচে গেলে কি করে? তোরা কি ভেবেছিলি আমি মারা গেছি? তোর করা সকল অন্যের পুরস্কার দেওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। তোরা আজ আমার পরিবারের সাথে যা করেছিস সেটা এখন তোদের সাথে করব। সর্দার ভাই, আমাদের ক্ষমা করে দাও। আমরা অনেক বড় ভুল করে ফেলছি। আমি আর কখনো এমন কাজ করব না। আমায় ক্ষমা করে দিন প্লিজ ভাই, প্লিজ। আচ্ছা যা, আমি তোদের ক্ষমা করে দিলাম। আমার লোকেরা তোকে কিছু বলবে না। তুই জানিস তো আমি একটা সুযোগ দেই। তখন রাহুলের লোকেরা না না বলে ওঠে। সবাই এগিয়ে আসে টনিকে মারার জন্য। তখন রাহুল বলে, আগে আমার কথা শেষ করতে দে, তারপর তোরা যা করার করিস। ধন্যবাদ সর্দার ভাই। আরে আগে শুনবি তো। বলুন ভাই। এই বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরে 10টা ডুব দিতে হবে। 10টা ডুব দিয়ে উঠে আসলেই আমরা তোকে ছেড়ে দেব। কিন্তু ওখানে তো শার্ক আর কুমির আছে। তাহলে তুই এই হান্ডারদের হাতে মরবি। দেখছিস এক একটাকে, এরা বিহালের জঙ্গলের পশু শিকার করে। কিছু ঝলক দেখবি নাকি? বলে হাসতে লাগলাম। আমি সর্দারের কথা শুনে ওই হান্টারগুলোর দিকে তাকালাম। এগুলো আসতে একটু জমদূত। তার চেয়ে আমি বরং পুকুরে 10টা ডুব দিয়ে আসি। আমি তখন বললাম, আমি রাজি পুকুরে ডুব দিতে। এটা শুনে রাহুল একটা রহস্যময়ী হাসি দিল। তখন রাহুল তার লোকের কানে কানে কিছু কথা বলে। রাহুলের কথা শুনে রাহুলের লোক একটা হাসি দিয়ে টনিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর শোনা গেল টনির ভয়ানক আত্মচিৎকার। সেই আত্মচিৎকারের সাথে পুকুরের জলের শব্দ, আর এইদিকে ভয়ানক হাসি রাহুল ও তার লোকেদের। রাহুলের এসব কিছু শুনে আর বুঝতে বাকি রইল না কি হচ্ছে। রাহুলের লোকেরা তাড়াতাড়ি পুকুরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে দেখছে আর হাসছে। সব যখন ঠান্ডা হয়ে গেল তখন রাহুল উপরের দিকে তাকিয়ে দুফোঁটা চোখের জল ফেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রাহুল তার লোকেদের উদ্দেশ্যে তাকিয়ে বলে, কিরে, এবার তোদের রাগ কমছে? সবাই একসাথে চিৎকার দিয়ে বলে ওঠে, হয়া ভাই হ্যাঁ। রাহুল রাতে বাসায় ফিরে খাওয়া দাওয়া করে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তার অফিসে চলে যায়। রাতের বেলা সবাই বসে খাবার খাচ্ছিল। রাহুল দেখতে পায় দিশার পাশের জায়গা খালি। রাহুল সেখানে না বসে সোফায় বসতে যাচ্ছিল। তখন ভাবি রাহুলকে বলেন, রাহুল, খেতে বস সবার সাথে। ওইদিকে কোথায় যাচ্ছিস? ভাবি, টিভি দেখবো তো। আর তুমি খাবারটা বেড়ে দাও, আমি এখানে বসে খেয়ে নেব। ভাবি তুমি বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। ভাবি, খাবারটা তুমি নিয়ে এসো। তুমি যদি না আসতে পারো তাহলে বাদ দাও। দিশা রাহুলের কথা শুনে খাবার বাড়তে গিয়েও বাড়ল না। ভাবি কোনো কথা না বলে খাবার নিয়ে রাহুলের কাছে দিয়ে আসেন।
রাহুল খাবার খেয়ে তার রুমে চলে যায়। রুমে গিয়ে রাহুল ডলিকে শুনিয়ে শুনিয়ে ডলির সাথে বলছিল। দিশা সেগুলো শুনেও কিছু বলল না। রাহুল কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। মাঝরাতে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল দেখতে পায় দিশা তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। দিশার এই অবস্থা দেখে রাহুলের কষ্ট হলেও রাহুল কিছু বলল না। এভাবে দিন চলে যাচ্ছিল। রাহুল অফিস থেকে ফিরছিল, তখন তার ভাবি রাহুলকে তার সাথে বাসার বাইরে আসতে বলেন। রাহুল, কি শুরু করছিস তুই? আর মেয়েটাকে কত কষ্ট দিবি? এখনো তো কিছুই করেনি। আমার সাথে কি কি করেছো তুমি জানো? এই তাহলে তুই ওকে ভালোবাসতি? এটা তোর ভালোবাসার প্রমাণ? মেয়ে আজকে এখানে এসেছে 2 মাসের উপরে। তুই কি কম অত্যাচার করেছিস? মেয়েটার সাথে ভালো করে কথা বলেছিস? কিন্তু ভাবি, জানিস তো রাহুল, ক্ষমা করে দেওয়া হচ্ছে মানুষের সবচেয়ে ভালো গুণ। আমি কি বলেছি তুই সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাবি। পরের দিন রাহুল ছাদে দাঁড়িয়ে আছে, তখন দিশা রাহুলের কাছে এসে বলে ওঠে। তাহলে সমস্ত খুনিদের মেরে ফেললে কি সুন্দর ছাদে বসে সিগারেট টানছ মনের সুখে, একেবারে ইনোসেন্ট ছেলে। আমি মেয়ে কণ্ঠ শুনে পিছে তাকালাম, দেখলাম উক্ত কথাগুলো দিশা বলছে। আমি বললাম, মানে কি বলছেন কি? ইন্টারপোল অফিসার রাহুল আর সন্ত্রাসীদের আতঙ্কের নাম সর্দার মানুষটা যে তুমি, আমি সেটা জানতে পেরেছি। কি যাতা বলছেন? সত্যি বলছি আমি। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ দেখতে চান আপনি? কি প্রমাণ? প্রমাণ হলো আপনার এই ব্যাজ, আপনার আইডি কার্ড। এগুলো কোথায় পেলেন আপনি? আজকে তোমার রুম পরিষ্কার করতে গিয়ে। আমার জিনিস কাকে জিজ্ঞেস করে হাত দিয়েছো তুমি? আমার অধিকার আছে তাই দিয়েছি। বেশি কথা না বলে রেডি হয়ে নাও, আজকে আমাদের বিয়ে। বিয়ে মানে? আজকে তোর বিয়ে দিশার সাথে। কি? আমি বিয়ে করব না। কেন? যে ঝগড়াটা মেয়ে কথায় কথায় ঝগড়া করে আর অহংকারীও। আরে ভাইয়া, তোদের মানাবে, খুব সুন্দর। ওরে বান্দুরনি, তুই কোথায় বাইকে সাপোর্ট করবি, তা না করে ওই অহংকারী মেয়েকে সাপোর্ট করছিস। তখন দিশা রাহুলের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলে। ওনার সাথে আমার কিছু কথা আছে, তোমরা ছাদে থাকো, আমরা কথা শেষ করে আসছি। এই কথা বলে দিশা রাহুলকে টানতে টানতে নিচে নিয়ে যায়। আর এই দিকে সবাই হাসছে। দিশা রাহুলকে তার রুমে নিয়ে দরজা লাগিয়ে রাহুলের কলার টেনে বলে। কি বললি তুই? আমায় বিয়ে করবি না? ঠিকই বলছি। আর তুমি আমায় তুই করে বলছেন কেন? বেশ করেছি বলেছি। ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যাও, না হলে। না হলে কি? জুতা দিয়ে আবার মারবেন তাই তো? চাইলে মারতে পারেন এখন। এখনই বাসর করে নিব। এ বেয়াদব মেয়ে মাইরি। ওই কথা না বলে খাটে চলো, না হলে কিন্তু এখানেই ওইটা জোর করে নিব। ওইটা মানে? দেখাবো নাকি? রাহুলের দিকে এগুতে লাগলাম। না, এই না। দিশা একটা ছুরি নিয়ে নিজের হাতে টান লাগালো। দিশার হাত থেকে রক্ত পড়ছে। রাহুল তাড়াতাড়ি করে দিশার দিকে এগিয়ে যায়। দিশা পিছিয়ে গিয়ে বলে। আমার দিকে এগোবে না। আমি অনেক খারাপ আচরণ করেছি তোমার সাথে। আমার বেঁচে থাকার অধিকার নেই, তাই তো তুমি আমায় বিয়ে করবে না। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিও। ভালো দেখে কাউকে বিয়ে করে সুখে থাকো। দিশা যখন ছুরি চালাতে যাবে তখনই রাহুল বলে ওঠে। আমি রাজি বিয়ে করতে তোমায়, প্লিজ এমনটা করো না। দিশা ছুরিটা ফেলে রাহুলকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রাহুলও দিশাকে জড়িয়ে ধরে আছে। দিশা বলে। এবার বিয়ে করবে তো আমাকে? করব। তার আগে তোমার ব্রেঞ্চ করতে হবে। আগে সবাই চিৎকার দিয়ে বলো আমার বিয়ে করবে। আচ্ছা, পরে বলবো। আমি কিন্তু আবার চুরি নিয়ে নিব। বলছি এই, আমি বিয়ে করতে রাজি রাজি রাজি। রাহুল দিশার হাতে ব্যান্ডেজ করে দিয়ে রুম থেকে বেরিয়ে সবাইকে বলে সে বিয়েতে রাজি। কবুল বলার সময় মিথিলা রাহুলকে বলে। ভাই বললে বিয়ে করবেন না, তারপর বিয়ে করতে রাজি হলেন, বুঝলাম না।
ভাবি গো, দিশাকে বিয়ে না করলে আমার ওইটা নিয়ে নিত। কি নিত? বলা যাবে না, তুই বিয়ে করে নে, তাহলে বুঝতে পারবি। আচ্ছা, আপনার দরকার লাগলে আমি আসি বোন, আপনি আমায় একবার বলেন। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই চলে যায়। তখন ভাবি তার রুমে যাওয়ার সময় দেখতে পায় রাহুল দাঁড়িয়ে আছে মা আর তার ভাইয়ের ছবির সামনে। তখন ভাবি এসে রাহুলকে বলে, কি রে ভাইয়া, দাঁড়িয়ে আছিস যে? আজকে মা ভাইয়া নেই, ওরা থাকলে কত ভালো হতো না ভাবি? ভাইয়া, ওদের জন্য আমাদের দোয়া করা ছাড়া আর কিচ্ছু করার নেই। হুম, যা রুমে যা, রাত হয়েছে অনেক। যাচ্ছি। আগে পাঠক আর পাঠিকাদের কাছ থেকে দোয়া আর বিদায় নিয়ে নেই। ও আচ্ছা, আমার সালাম দিস তাদের, বলিস শীঘ্রই দেখা হবে আবার। আচ্ছা যাও। যাচ্ছি। তো পাঠক আর পাঠিকাগণ, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়। জানি না ওই তিতা জোশ আবার কি করে আমার সাথে, আপনারা আমার জন্য দোয়া করবেন।